আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা সবাইকে। আশা করি সবাই ভালো আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি ফাউন্ডেশন কোর্সের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা যেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র। ফাউন্ডেশন কোর্স খুবই ইউনিক একটা কোর্স। এটাতে আমরা যে কোনো একটা চ্যাপ্টারের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত পুরোটা জিনিসে আলোচনা করি। তো এই জন্য এই চ্যাপ্টারটুকুকে আমরা তিনটা পার্টে ভাগ করে এই ফেজ 3-তে ক্লাস নিচ্ছি। তো এই তিনটা পার্টের ক্লাস আজকে 6 তারিখ, একটা 9 তারিখ এবং একটা 10 তারিখে হবে। তো আজকের যে পার্টটুকু আছে আমাদের এই ক্লাসটার ফার্স্ট পার্ট, এই ফার্স্ট পার্টে আমরা কি কি টপিক পড়বো? আমরা এখানে পড়বো হচ্ছে টিস্যুর প্রকারভেদ, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, স্থায়ী এবং ভাজক টিস্যুর পার্থক্য এবং এপিডার্মাল টিস্যুতন্ত্রের ধারণা। আমরা এই টপিকগুলো আজকে আমরা কভার করব। তো আমরা একদম শুরু থেকে শুরু করি, চলো। আচ্ছা, ক্লাসটা করার জন্য তোমার কাছে কি লাগবে? তোমার কাছে লাগবে হচ্ছে আবুল হাসান স্যারের বই, একটা খাতা এবং কলম। যদি এই তিনটা জিনিস থাকে তাহলে তুমি ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করতে পারবে এবং আমরা আশা করি যে এই ক্লাসটি করার পর তোমার আর এই চ্যাপ্টারের বেসিক নিয়ে কোনো সমস্যা থাকবে না। তো আমরা শুরুতেই শুরু করব টিস্যুর ধারণা। টিস্যু জিনিসটা কি? আচ্ছা, তো টিস্যু নিয়ে কথা বলতে হলে প্রথমে যে জিনিসটা নিয়ে আমাদের কথা বলতে হয় তা হচ্ছে কোষ। আমাদের উদ্ভিদ বিজ্ঞানের একদম ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে কোষ। কোষ কাকে বলে? আমরা জানি কোষ হচ্ছে একটি উদ্ভিদের গাঠনিক এবং কার্যিক একক, মানে সবচেয়ে ছোট যে একক যার মাধ্যমে যে কোনো উদ্ভিদ গঠিত হয় তার নাম হচ্ছে কোষ। আর এই কোষগুলোর সমষ্টির নামই হচ্ছে টিস্যু। তার মানে কি টিস্যু কি? টিস্যু হচ্ছে একটা কোষের সমষ্টি যাদেরকে আমরা টিস্যু নামে রাখবো। কিন্তু যে কোনো কোষের সমষ্টি হলেই তাকে আমরা টিস্যু বলতে পারবো না। যেমন ধরো, একটা উদাহরণ দেই, ধরো এক ধরনের কোষ আছে যারা খাদ্য পরিবহনের সাথে জড়িত। ধরলাম তারা কিসের সাথে জড়িত? তারা খাদ্য পরিবহনের সাথে জড়িত। আরেক ধরনের টিস্যু আছে যারা উদ্ভিদকে প্রতিরক্ষা দেওয়ার সাথে জড়িত, মানে উদ্ভিদের বাইরের আবরণ তৈরি করে উদ্ভিদকে প্রতিরক্ষা দেওয়ার সাথে জড়িত। আচ্ছা, তাহলে এখন একটা পরিবহনের কাজে জড়িত কোষ আর একটা প্রতিরক্ষার কাজে জড়িত কোষ, তারা কিন্তু একই টিস্যুর মধ্যে পড়বে না, কারণ তাদের কাজ ভিন্ন। তাহলে টিস্যু হইতে হলে অবশ্যই কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করা লাগবে। কি কি ক্রাইটেরিয়া থাকলে একটা কোষের গুচ্ছকে আমি টিস্যু বলতে পারি? সেই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে টোটাল 4টা ক্রাইটেরিয়া। সেটা হচ্ছে, 1 নাম্বার, যে কোষ গুচ্ছ হবে তাদেরকে একই উৎস থেকে তৈরি হতে হবে, তারা সকলেই একই উৎস থেকে তৈরি হতে হবে। 2 নাম্বার ক্রাইটেরিয়া, তারা সবাই একই কাজ করতে হবে, তারা একই কাজ করতে হবে। এবং 3 নাম্বার ক্রাইটেরিয়া, তারা সবাই সমধর্মী, মানে একই রকম দেখতে হতে হবে। মানে এমন হলে হবে না যে একটা কোষ খুব বড় দেখতে, একটা খুব ছোট, তাহলে তো মিল হলো না। এই জন্য একটা টিস্যু হওয়ার জন্য একটা কোষের গুচ্ছের কি কি বৈশিষ্ট্য থাকতে হবে? 3টা বৈশিষ্ট্য। তারা একই উৎস থেকে তৈরি হতে হবে, তারা একই ধরনের কাজ করতে হবে এবং তারা প্রত্যেকেই কি হতে হবে? তারা প্রত্যেকেই সমধর্মী হতে হবে। আচ্ছা, তাহলে আমরা টিস্যুর সংজ্ঞাটা বুঝলাম। আচ্ছা, জিজ্ঞেস করতে পারো যে ভাইয়া টিস্যুর থেকে বড় কি কোনো সংগঠন নাই? হ্যাঁ, আরো বড় সংগঠন আছে। উদ্ভিদ কোষে এর থেকে বড় সংগঠন থাকে, বলা হয় তন্ত্র। কি বলা হয়? তন্ত্র। তার মানে অনেকগুলো টিস্যুর গুচ্ছ যখন একত্রিত হয় তাকে তুমি কি বলবা? তাকে তুমি বলবা তন্ত্র, নাম হয়ে যাবে টিস্যু তন্ত্র। তার মানে আমরা ধাপে ধাপে আসি। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম যে এককটা তার নাম হচ্ছে কোষ। কোষের সমষ্টি যা একই ধরনের কাজ করে, একই জায়গা থেকে তৈরি হয় এবং একই রকম দেখতে হয়, তাকে তুমি বলবা টিস্যু। আর লাস্ট ওয়ান যেটা বললাম সেটা হচ্ছে তন্ত্র। তন্ত্রটা কি বলছি ভাইয়া? তন্ত্র হচ্ছে টিস্যুর সমষ্টি। এই চ্যাপ্টারে আমরা এই টিস্যু এবং টিস্যু তন্ত্র নিয়ে আলোচনা করতেছি, ঠিক আছে? তো আমরা মোটামুটি আমাদের বেসিক কনসেপ্ট আসলে ক্লিয়ার হয়ে গেছে যে টিস্যু জিনিসটা কি এবং টিস্যু তন্ত্র জিনিসটা কি। ওকে, আচ্ছা চলে যাই আমরা নেক্সট স্লাইডে। আচ্ছা, নেক্সট স্লাইডে আসলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা টিস্যু নিয়ে কিছু ইনফরমেশন দিয়েছি। তো ইনফরমেশনগুলোর আগে তোমাদেরকে আরো কিছু জিনিস বুঝাইনি। সেটা হচ্ছে আমরা টিস্যু সম্পর্কে জানলাম, তাহলে অবশ্যই যেহেতু টিস্যু সম্পর্কে জানলাম, টিস্যুর বেসিক প্রকারভেদ আমাদেরকে জানা উচিত। তো আসো প্রথমে বেসিক প্রকারভেদগুলো জেনে নিই। টিস্যু জিনিসটাকে, মানে টিস্যুকে 2 ভাগে ভাগ করা হয়েছে। টিস্যুকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটার নাম আমরা বলতে পারি ভাজক টিস্যু, আরেকটার নাম স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু আর কি স্থায়ী টিস্যু। আচ্ছা,
এইটা সম্পর্কে মোটামুটি আমরা আইডিয়া পেয়েছিলাম 9-10 ক্লাসে, তাই না? 9-10 যখন আমরা পড়তাম তখন আমরা অবশ্যই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু সম্পর্কে পড়েছি। যারা যারা এখনো ক্লাসে জয়েন করোনি তোমরা তাড়াতাড়ি ক্লাসে জয়েন করে ফেলো, আর তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার দিয়ে জয়েন করতে বলো, কারণ তোমরা তো জানোই এই ক্লাসটাতে আমরা একটা কুইজ নেই, তাই তো? হ্যাঁ, কিছুক্ষণ পড়ানোর পরে ক্লাসের মধ্য থেকেই আমরা কুইজ নিব, এবং কুইজে যারা দ্রুত আনসার করতে পারবে তাদের মধ্য থেকে লাকি 7 জন পাবে পুরস্কার, তাই তো? তাই সবাইকে শেয়ার দিয়ে ক্লাসে জয়েন করতে বলো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি দেখি কে কে জয়েন করছে ক্লাসে। ওকে, অনেকে অলরেডি জয়েন করে ফেলছো, ঠিক আছে ভাইয়া, পরে দেখবো না, ঠিক আছে? তাহলে এখন আসো, তারপরে যাই আমরা। তাহলে যেটা বলতেছিলাম যে টিস্যুকে দুইটা ভাগে ভাগ করতে পারি, একটার নাম আমরা দিতে পারি ভাজক টিস্যু, একটা নাম দিতে পারি স্থায়ী টিস্যু। তো এই জিনিসটার মেইন যে কনসেপ্টটা সেটা হচ্ছে এদের বিভাজন ক্ষমতার উপর। কিসের উপর ভিত্তি করে? বিভাজন ক্ষমতা। বিভাজন ক্ষমতা মানে কি? একটা কোষ সে ভাগ হয়ে দুইটা কোষ হলো, দুইটা কোষ ভাগ হয়ে 4টা কোষ হলো, এই জিনিসটাকে আমরা কি বলি? বিভাজন বলি। কি বলি? বিভাজন। এই বিভাজন ক্ষমতা যদি যেই টিস্যুর কোষগুলো থাকবে তাদেরকে তুমি বলবা ভাজক টিস্যু, আর যে টিস্যুর কোষগুলো কখনো বিভাজিত হইতে পারবে না তাদেরকে তুমি বলবা স্থায়ী টিস্যু। তাহলে কনসেপ্ট খুবই ক্লিয়ার। তাহলে যেই টিস্যুর কোষ বিভাজিত হয় তার নাম ভাজক টিস্যু, যেই টিস্যুর কোষ বিভাজিত হয় না তার নাম কি? স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুকে ইংরেজিতে একটা নামে ডাকা হয়, এই ভাজক টিস্যুর ইংরেজি নাম হচ্ছে মেরিস্টেম। কি নাম? মেরিস্টেম। ওকে, আচ্ছা, তাহলে এটা মনে রাখবা, ভাজক টিস্যুর ইংরেজি শব্দ কি? ইংরেজি শব্দ হচ্ছে মেরিস্টেম। আচ্ছা, এখন ভাজক টিস্যু জিনিসটা কোথায় থাকে, স্থায়ী টিস্যু কোথায় থাকে? আমরা চ্যাপ্টারটা পুরোটাই এই জিনিসগুলো নিয়ে পড়বো। তো আমরা প্রথমেই দেখে নিই যে ভাজক টিস্যু কোথায় থাকে। চলো, এই দেখো এখানে সুন্দর করে লিস্ট করে ভাইয়া দিয়ে দিয়েছে ভাজক টিস্যু কোথায় কোথায় থাকে। তো দেখো আমরা দেখি একটুখানি। তো যেটা বললাম ভাজক টিস্যুর অপর নাম কি? মেরিস্টেম। ভাই অলরেডি বলছি। দেখো ভাজক টিস্যুর অবস্থান মূল এবং বিটপের শীর্ষে। বিটপ মানে হচ্ছে যেখান থেকে ফুল তৈরি হয়, সেই জায়গাটাকে আমরা বিটপ বলি। আচ্ছা, ব্যাপারটা বুঝো, তোমাকে একটা কমন সেন্স খাটাইতে বলি ভাইয়া, ভাইয়া কঠিন করবো না, ভাই একদম সোজা করে বলি। তাহলে এইটা একটা ধরলাম গাছ। ওকে, এখন গাছের অবশ্যই একটা উপরের অংশ থাকে শীর্ষ, আর একটা নিচের অংশ থাকে। নিচের অংশ কি থাকে আমরা জানি? কাণ্ড থাকে, এদিক দিয়ে মূল বের হয়, এগুলো কি থাকে? মূল থাকে। ওকে, মূল থাকে। এখন দেখো, চিন্তা করো, একটা গাছ সে উপরের দিকেও বড় হতে পারে, সে নিচের দিকে তার মূলের দিক থেকেও বড় হতে পারে, বা কাণ্ডের দিক থেকেও বড় হতে পারে। এখন তোমার মনে হয় কি বৃদ্ধি কি মাঝামাঝি থেকে হয় নাকি উপর থেকে হয় অথবা নিচে থেকে হয়? অবশ্যই উপরে অথবা নিচে থেকে হয়। এই জন্য ভাজক টিস্যু মানে যেটার কারণে বিভাজন হবে, উদ্ভিদ বড় হবে, সেই জিনিসগুলো সাধারণত মনে রাখবো উপরে, নিচে আর পাশে থাকে। কারণ পাশেও তো বড় হইতে পারে, পাশে বড় হলে ওটাকে আমরা কি বলি? গাছ মোটা হয়। দেখো, একটা হচ্ছে মূল এবং বিটপের শীর্ষে থাকে, শীর্ষে। তারপর কর্টেক্সে থাকে, কর্টেক্সের কক ক্যাম্বিয়াম, এটা সম্পর্কে আমরা একটু পরে পড়বো। হ্যাঁ, এটা একটু পরে পড়বো, আমরা ডিটেলসে যখন যাব তখন। ভাস্কুলার বান্ডেলে এটা থাকে হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে, আর কচি পাতাতে থাকে, পুষ্পকুড়িতে থাকে, মধ্য পর্বে থাকে, ঠিক আছে, আর মূলের কিছু অংশে থাকে, ঠিক আছে। তবে তুমি যদি এত ডিটেইলসে না মনে রাখতে পারো, তোমাকে অন্তত মুখে মনে রাখতে হবে মূল কাণ্ডের অগ্রভাগে থাকে, এবং যেই যেই জায়গায় বিভাজন হওয়া সম্ভব সেই শীর্ষ এবং পার্শ্বগুলোতে থাকে, ঠিক আছে। আর যদি ডিটেলসে জানতে চাও তাহলে এই এই জায়গায় এটা থাকতে পারে, কর্টেক্সের কক ক্যাম্বিয়ামে, ভাস্কুলার বান্ডেলে ফ্যাসিকুলার ক্যাম্বিয়ামে, কচি পাতা, পুষ্পকুড়ি, মধ্য পর্বে, ঠিক আছে। আচ্ছা, আমরা চলে যাই পরের স্লাইডে। দেখো এখানে আমরা বই থেকে এখন দাগাই দিই যে জিনিসগুলো আমরা পড়ছি। চলো, ভাজক টিস্যুর প্রকারভেদ ভাইয়া তো বলেই দিছি যে 2 প্রকারে ভাগ করতে পারি, একটার নাম ভাজক টিস্যু, একটার নাম স্থায়ী টিস্যু। নিচের দিকে আসি, ভাজক টিস্যু। চলো ভাজক টিস্যুর পড়াশোনা শুরু করি। ভাজক টিস্যু কি বলছি? যেই টিস্যুর প্রত্যেকটা কোষ বিভাজিত হতে পারে তাকে তুমি ভাজক টিস্যু বলবা। তা দেখো তো, যে কোষগুলা বিভাজন হয় তাকে আমরা বলবো ভাজক কোষ, আর ভাজক কোষ দিয়ে যে টিস্যু গঠিত হয় তাকে আমরা বলবো ভাজক টিস্যু। ভাজক টিস্যুর অপর নাম ভাই অলরেডি বলছি কি? মেরিস্টেম। তাহলে মনে রাখবো কি? ভাজক টিস্যুর অপর নাম কি? অপর নাম হচ্ছে মেরিস্টেম, ঠিক আছে। ওকে, ডান। চলো এখন আমরা কি করব? এখন আমরা শিখবো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তবে মজার ব্যাপার হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ করতে হবে না ভাইয়া, তোমাদেরকে একদম এমন ভাবে শিখিয়ে দিব যে তোমার আর মুখস্থ না করেই তুমি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পারবা। তো চলো, ধরো
একটা আমি ছবি আঁকবো, এই ছবিটা আঁকা শিখে গেলে তুমি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য পড়া শিখে যাবা। তো ধরো আমরা একটা ষড়ভুজ আঁকি বা বেঞ্জিন আঁকবো, এরকম একটা বেঞ্জিন আঁকলাম, দুইটা বেঞ্জিন আঁকলাম, তাহলে তিনটা বেঞ্জিন আঁকলাম ভাইয়া, ঠিক আছে। এই দিলাম তিনটা বেঞ্জিন, তাহলে মাঝখানে একটা করে গোল্লা দিব, গোল্লা দিব, গোল্লা দিব, আর কিছু ফোটা 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 দিব। যদিও ফোটাগুলো সুন্দর হচ্ছে না, ধরে নিলাম যে এখানে অনেকগুলা ফোটা দিয়ে দিছি ভাইয়া। ওকে, তাহলে মোটামুটি একটা ভাজক টিস্যুর ছবি আমার আঁকা হয়ে গেছে। দেখো এই ছবিটার মধ্যে থেকে কিভাবে আমরা বৈশিষ্ট্যগুলো পড়বো একটা একটা করে শিখি। তো ভাইয়ের সাথে সাথে পড়ো, যাতে পড়ার সাথে সাথে একসাথে হয়ে যায়। 1 নাম্বার বৈশিষ্ট্য, টিস্যুর নামটা তুমি কি বলছিলা? টিস্যুর নাম তুমি বলছিলা ভাজক টিস্যু। তাহলে এই টিস্যু অবশ্যই বিভাজন হবে নাকি হবে না? হবে। তার মানে এর প্রত্যেকটা কোষ বিভাজিত হয়, বা এর একটা ক্ষমতা থাকে, নাম হচ্ছে বিভাজন ক্ষমতা। তাহলে প্রথম বৈশিষ্ট্য মনে রাখবা, কি থাকে? বিভাজন ক্ষমতা থাকে। 2 নাম্বার বৈশিষ্ট্য, ভাজক টিস্যু প্রত্যেকটা কোষ বিভাজিত হয়। এখন তুমি চিন্তা করো, একটা কোষ সে ভাগ হচ্ছে, সে জীবিত হইলে ভাগ হবে না মৃত হইলে? জীবিত হইলে। তাহলে প্রত্যেকটা কোষ কেমন হইতে হবে? জীবিত হইতে হবে। ওকে, 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বারে চলে আসি। 3 নাম্বারে দেখো এখানে কোষের আকৃতি আঁকছি। কি আকৃতি? এটা হচ্ছে ষড়ভুজাকৃতি। তাহলে একটা আকৃতি শিখে ফেললা, ষড়ভুজাকার। তার মানে এর প্রত্যেকটা কোষ কেমন হতে পারে? ষড়ভুজাকার হতে পারে। আরো 2টা আকার ভাইয়া শিখাবো। 6 থেকে 1 কামাও, তাহলে কত হয়? 5। 5 বাহু থাকলে আমরা বলি পঞ্চভুজাকার। 5 থেকে 1 কমাও 4। 4 বাহু বিশিষ্ট কোনো কিছুকে আমরা বলি আয়াতাকার। তাহলে 3টা আকৃতি মনে রাখলাম, ষড়ভুজাকার, পঞ্চভুজাকার, আয়াতাকার। কেমনে মনে রাখলাম? 6, তার থেকে 1 কম 5, তার থেকে 1 কম 4। সহজ জিনিস। বইয়ে আরেকটা আকার দেওয়া আছে, ওটা ভুল আছে, ওটা তোমরা পড়বা না, দেখবো লেখা আছে ডিম্বাকার, ওটা ভুল আছে, ওটা ঠিক নেই। তারপর চলে আসো, দেখো চারপাশে ভাইয়া কোষ প্রাচীর রাখছিলাম। কোষ প্রাচীরটা সিঙ্গেল লাইন দিয়ে আঁকছি। সিঙ্গেল লাইনের মানে হচ্ছে পাতলা কোষ প্রাচীর। আর রুলস হচ্ছে পাতলা কোষ প্রাচীর সবসময় একই জিনিস দিয়ে তৈরি হয়, তার নাম হচ্ছে সেলুলোজ। তাইলে মনে রাখবো কোষ প্রাচীরটা কেমন হইল? পাতলা। আর কি দিয়ে তৈরি? এটা সেলুলোজ দিয়ে তৈরি, সেলুলোজ দিয়ে তৈরি। ওকে, ডান, এটাও পড়া শেষ। তারপরে আসো, কোষের ভিতরে একটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াসটা কি বড় মনে হচ্ছে নাকি ছোট মনে হচ্ছে? বিশাল বড় করে রাখছি ভাইয়া। তাহলে নিউক্লিয়াসটা মনে রাখলাম যে বড়, নিউক্লিয়াস বড়। আর সাইটোপ্লাজম চারপাশে ফোটা ফোটা দিছি, দেখো খুব ঘন করে ভাইয়া ফোটা ফোটা দিছি। তাহলে সাইটোপ্লাজম মনে রাখলাম যে ঘন। তাহলে নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজমটা ঘন, এটাও শিখা হয়ে গেল। এবার চিন্তা করো তো, পাশাপাশি 2টা কোষের মাঝখানে এখানে কি কোনো ফাঁকা জায়গা আছে? এখানে কোনো ফাঁকা জায়গা নেই, কোনো ফাঁকা জায়গা নেই। তাইলে আমি 6 নাম্বার বৈশিষ্ট্য মনে রাখতে পারি যে কোনো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। আন্তঃকোষীয় কি থাকে না? ফাঁকা থাকে না। দেখবা যে আমরা 2টা স্কুলের মধ্যে যখন প্রতিযোগিতা হয় তখন তাকে কি বলি? তাকে বলি না আন্তঃস্কুল প্রতিযোগিতা। তো 2টা কোষের মাঝখানে নাই ফাঁকা, তাহলে কি বলবো? আন্তঃকোষীয় ফাঁকা। আচ্ছা, আর কোষের ভিতরে দেখো কোনো গর্ত তর্ত তো নাই, তাইলে কোষীয় গহ্বর থাকে না। ওকে, গহ্বর নাই। দেখছো, এটাও পড়া হয়ে গেল। এখন একটা জিনিস চিন্তা করবা, তুমি নিজে চিন্তা করে আনসার করার চেষ্টা করো। দেখো একটা কোষের এখানে নিউক্লিয়াসটা কেমন বড়। একটা কোষের যত যাবতীয় ভাঙ্গা গড়া যত বিক্রিয়া হয় তাকে বলা হয় বিপাকীয় বিক্রিয়া। কি বলা হয়? বিপাকীয় বিক্রিয়া। এখন এই বিপাকীয় বিক্রিয়াকে কন্ট্রোল করে নিউক্লিয়াস। এখন যার এই নিউক্লিয়াসটা বড়, তার তোমার কি মনে হয় বিপাকীয় হার বেশি হবে নাকি কম হবে? অবশ্যই বিপাকীয় হার কি হবে? বেশি হবে। তাহলে 8 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটার বিপাকীয় হার বেশি থাকে, বিপাক বেশি হয়। ওকে, দেখছো? আচ্ছা, এবার 2টা বৈশিষ্ট্য পড়বো, যেই 2টা বৈশিষ্ট্য তোমাকে মুখস্থ রাখতে হবে, কারণ ছবি দিয়ে সেটার ব্যাখ্যা হচ্ছে না। সেটা কি? একটা হচ্ছে এদের একটা প্লাস্টিড থাকে, সে প্লাস্টিডের নাম তোমাকে মাথায় রাখতে হয়, নাম হচ্ছে প্রোপ্লাস্টিড। নাম কি? প্রোপ্লাস্টিড। আর এদের কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়াতে। তবে তুমি দেখো তো
এখানে একটা সোজা কথা বলি, এই দুটোও কিন্তু তোমাকে আলটিমেটলি মুখস্থ করা লাগতেছে না। কেন? প্রোপ্লাস্টিড ব্যাপারটা বুঝো। প্রো শব্দের অর্থ হচ্ছে আদি বা অপরিণত। ব্যাপারটা হয়েছে ভাজক টিস্যুর কোষগুলা সারাক্ষণই বিভাজিত হইতে থাকে, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। তো যখন ভাগ হইতে থাকে তাহলে এই কোষগুলার যে প্লাস্টিকটা কখনোই পুরোপুরি তৈরি হইতে পারে না বা অপরিণত থাকে, এই জন্য তাকে বলবা প্রোপ্লাস্টিড। তাহলে বুঝে গেলাম। আর মাইটোসিস যেটা কোষ বিভাজন, এটা যেহেতু একটা দেহ কোষ, তাহলে অবশ্যই এটাতে কি হবে? মাইটোসিস দিতে হবে, আর তো কিছু হওয়ার সুযোগ নেই। তাইলে এটা হবে কি? মাইটোসিস। তাহলে এইটুকু যদি সবার ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে একটু জানাও যে ভাইয়া ক্লিয়ার, এইটুকু আমাদের মুখস্থ হয়ে গেছে বা এইটুকু আমাদের পড়া হয়ে গেছে। ভাইয়াকে একটু কমেন্ট করে জানাও। ওকে, ক্লিয়ার আছে। আমাদের সাথে ক্লাসে কে কে আছে? জামিলা আছে, অঙ্কিতা আছে, আয়েশা আছে, সিয়াম আছে, বিনয় আছে। সবাইকে ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। ওকে, আমরা তারপরে চলে যাই। চলো এবার আসো, আমরা এইটুকু আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, আমরা নেক্সটে চলে যাই। ওকে, এই যে দেখো আরেকটা ছবি দিয়ে ভাইয়া দেখানোর চেষ্টা করছে যে কেমন দেখতে হয় ভাজক টিস্যু। আচ্ছা, এই যে দেখো তোমাদের বইতে এই ছবিগুলো দেওয়া আছে। দেখো ষড়ভুজাকার কোষ, এটা আয়াতাকার কোষ, এটা একটা আয়াতাকার কোষই বলা যায়। ওকে, এই বৈশিষ্ট্যগুলো সব বই এভাবে করে সুন্দর করে দেওয়া আছে। ভাইয়া যে কথাগুলো বলছি, যদি কেউ দাগাইতে চাও বই থেকে, আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি, তোমরা দাগাই নিতে পারো। এই যে দেখো 1 নম্বর পয়েন্টে আছে জীবিত, তারপর আছে বিভাজন ক্ষমতা সম্পন্ন, তারপর 3 নম্বরে আছে এই যে আয়াতাকার, পঞ্চভুজাকার, ষড়ভুজাকার। তারপরে যাও এখানে দেখো, এখানে আছে কি? এখানে আছে দেখো সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। কোথায় চলে গেল? এই যে সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। ওকে, সেলুলোজ নির্মিত কোষ প্রাচীর। তারপর দেখো নিউক্লিয়াসটা বড় আকৃতির, তারপর সাইটোপ্লাজমটা ঘন। এখানে দেখো কোষ গহ্বর থাকে না, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, বিপাকীয় অবস্থা সর্বদাই বেশি বেশি হয়। আর প্লাস্টিডের নাম হচ্ছে প্রোপ্লাস্টিড, আর কোষ বিভাজন হয় মাইটোসিস প্রক্রিয়াতে। তাহলে আশা করি যে তোমাদের যারা যারা ক্লাসটাতে মনোযোগ দিয়ে আসো তাদের হয়ে গেছে জিনিসটা। আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, ওকে, নেক্সটে দেখো এখানে আছে ভাজক টিস্যুর কাজ। এটাও আসলে পড়ার কিছু না, এটা এমনি একটু বুঝলেই হয়। তুমি ব্যাপারটা বুঝো, একটা গাছ, হ্যাঁ, গাছের শীর্ষ মানে কি? উপরের অংশ, চূড়ার অংশ, ধরো ভাইয়ার মাথার অংশটা, আর গাছের পার্শ্ব মানে কি? পাশের অংশটা। তো তুমি নর্মালি চিন্তা করে বলো যে এই শীর্ষের কোষগুলা বিভাজিত হচ্ছে। তাহলে গাছটা কি উপরের দিকে বড় হবে নাকি পাশের দিকে বড় হবে? অবশ্যই গাছটা উপরের দিকেই বড় হবে। আর যদি পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজন হয় তাহলে গাছটা পাশের দিকে বড় হবে। তাহলে এই দুইটা কথা এখানে লেখা আছে। দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বড় হয় বা যেটাকে আমরা উঁচু লম্বা হয় বলি। আর পার্শ্বীয় ভাজক টিস্যুর কারণে উদ্ভিদ ব্যাসে বৃদ্ধি পায়, যাকে আমরা মোটা হয় বলি। তাহলে এই দুটো কথা মনে রাখবা। আর ভাজক টিস্যু কি করে? এটা থেকে স্থায়ী টিস্যু তৈরি হয় এবং এটা ক্ষতস্থান পূরণ করে। অবশ্যই একটা ক্ষতস্থান মানে কি? একটা জায়গা কেটে গেছে, ওই জায়গার কোষগুলো নাই। এখন ওই কোষগুলো ফিল আপ করবা কিভাবে? তুমি নতুন কোষ বিভাজনের মাধ্যমে। এখন কোষ বিভাজন তো আর স্থায়ী টিস্যু করে না, করে কে? শুধুমাত্র ভাজক টিস্যু। তাহলে অবশ্যই এটা কে করবে? ভাজক টিস্যু করবে। সিম্পল জিনিস, ঠিক আছে? এবার আসো ভাজক টিস্যু শ্রেণী বিভাগ শুরু করে দিই। শ্রেণী বিভাগের মধ্যে তোমরা যেটা করবা, পাশে আগে ছোট করে লিখে রাখো 3 প্রকার। কেন 3 প্রকার লিখবা? মানে যেভাবেই তোমাকে আমি ভাজক টিস্যু ভাগ করতে করি না, দেখো সেভাবেই তুমি দেখবা যে ওইটার উত্তর হবে কত? 3 প্রকার। মানে উৎপত্তি অনুসারে বললে কয় প্রকার? 3 প্রকার। দেখো অবস্থান অনুসারে কয় প্রকার? 3 প্রকার। কোষ বিভাজন অনুসারে কয় প্রকার? 3 প্রকার। কাজ অনুসারে কয় প্রকার? 3 প্রকার। মানে আমি তোমাকে যেভাবেই বলি না কেন, তুমি দেখবা যে ভাজক টিস্যুর প্রকারভেদ কত হয়? উত্তর হয় তোমার 3 প্রকার। তো আমরা এখন প্রত্যেকটার প্রকারভেদ পড়বো একদম বেসিক থেকে, বুঝে বুঝে, যাতে আমাদের যে কোনো লেভেলে এটা আমাদের জীবনে কাজে লাগে, ঠিক আছে? এবং এমনভাবে পড়বো যে এই ক্লাসের পর যাতে এইটুকুতে কোনো সমস্যা না থাকে, ঠিক আছে? তো দেখো প্রথমটাতে আসি। প্রথমটা হচ্ছে উৎপত্তি অনুসারে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রোমেরিস্টেম বা যেটাকে আমরা প্রারম্ভিক বলি, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। জাস্ট একটু বুঝো, এমনিই পারবা। আমি তোমাকে কথা দিলাম, তুমি এমনিই পারবা। মুখস্থর কিছুই নাই এখানে, খেলাই নেই মুখস্থের।
ব্যাপারটা হচ্ছে প্রারম্ভিক। প্রারম্ভ মানে কি? শুরু। প্রারম্ভ শব্দের অর্থ কি? আরম্ভ মানে কি? শুরু। তার মানে একটা উদ্ভিদের একদম বৃদ্ধির একদম শুরুতে যে কোষটা থাকে, সেই যে টিস্যুটা থাকে, তাকে আমরা বলবো প্রারম্ভিক ভাজক টিস্যু, বা সেটাকে আমরা বলবো কি? সেটাকে আমরা বলবো প্রোমেরিস্টেম। ঠিক আছে? তাইলে তুমি একটা কথা আনসার করো দেখি, তাহলে যদি পরীক্ষায় আসে যে কোন টিস্যু থেকে উদ্ভিদের বৃদ্ধির শুরু হয়, ঠিক আছে, সিম্পল আনসার কি হবে? প্রারম্ভিক, বা যেটাকে আমরা বলবো প্রোমেরিস্টেম। ওকে, তাহলে সংজ্ঞাতে তুমি যেভাবে মনে রাখবা যে এটা সাধারণত মূল এবং কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে পাওয়া যায়। তো তুমি মনে রাখবা যে মূল কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে যেই ভাজক টিস্যু পাওয়া যায়, যেটা থেকে সকল বৃদ্ধির শুরু, তাকেই বলা হয় হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু। প্রাইমারিতে আসি। প্রাইমারি টিস্যুটা হচ্ছে প্রারম্ভিক থেকে পরবর্তীতে তৈরি হয়। মানে ধরো প্রারম্ভিকে ছিল ধরো 2টা টিস্যু, এই 2টা টিস্যু বিভাজন হয়ে পরবর্তীতে 4টা হইলো বা 8টা হইলো। এই যে 4টা টিস্যু তৈরি হলো, এটা হচ্ছে ভ্রূণ অবস্থার টিস্যু। এই ভ্রূণ অবস্থার এই টিস্যুগুলোকে বলা হয় হচ্ছে প্রাইমারি টিস্যু। তাহলে এদের সংখ্যার মধ্যে মনে রাখবা ভ্রূণ অবস্থায় এদের উৎপত্তি লাভ করে। এরা কোন উৎপত্তিতে লাভ করে? ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। এবং প্রাইমারি ভাজক টিস্যুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এরা আমৃত্যু বিভাজন করতে পারে। মানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত এরা বিভাজন করতেই থাকে। প্রারম্ভিক ভাজক টিস্যু এত ডেঞ্জারাস। এবং মনে রাখবা এইটা থেকেই, প্রারম্ভিক ভাজক টিস্যু থেকে তৈরি হয় হচ্ছে এটা, আর প্রাইমারি থেকে পরবর্তীতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়। মানে যেমন হচ্ছে জিনিসটা কেমন, প্রথমে যে টিস্যুটা থাকে সেটা হচ্ছে প্রারম্ভিক, ধরো প্রারম্ভিক থেকে কয়েকটা টিস্যু তৈরি হইলো, সেটার নাম হচ্ছে প্রাইমারি। আর প্রাইমারি থেকে পরবর্তীতে তৈরি হয় হচ্ছে স্থায়ী টিস্যু। কি তৈরি হয়? স্থায়ী টিস্যু। ওকে, তাহলে এই কথাটা মনে রাখার চেষ্টা করবো যে কোনটা থেকে কোনটা আসতেছে। ওকে, এবার আসি সেকেন্ডারি ভাজক টিস্যু। ব্যাপারটা বুঝো, এই জিনিসটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন হয়। সেকেন্ডারি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর মধ্যে ভাইয়া পার্থক্যটা কি? ব্যাপারটা হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু আর স্থায়ী টিস্যুর ধারণার মধ্যে আলাদা। ব্যাপারটা হচ্ছে যে সাধারণত ধরো একটা স্থায়ী টিস্যু সে বিভাজন করতে পারে না সাধারণ পরিস্থিতিতে। কি বলতেছি? একটা স্থায়ী টিস্যু সে কোনো সাধারণ পরিস্থিতিতে সে বিভাজন করে না। কিন্তু কিছু কিছু স্থায়ী টিস্যু আছে যারা অসাধারণ পরিস্থিতিতে, কি বলছি? অসাধারণ পরিস্থিতিতে তারা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়। ঠিক আছে? খুব অল্প কিছু টিস্যু, এরা হচ্ছে কিছু ধরনের পরিবহন টিস্যু। এটা কি টিস্যু? পরিবহন টিস্যু, এক ধরনের পরিবহন টিস্যু। এই টিস্যুগুলো কিছু স্পেশাল সিচুয়েশনে এরা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়। তো যখন এই স্থায়ী টিস্যুটা বিভাজন ক্ষমতা প্রাপ্ত হয়, এই স্থায়ী টিস্যু থেকে যে টিস্যু তৈরি হয় তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। তো দেখো, তাহলে মনে রাখবা যে ভাজক টিস্যু স্থায়ী টিস্যু থেকে পরবর্তী সময়ে উৎপন্ন হয় তাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। এর এক্সাম্পল মনে রাখবা, একটা হচ্ছে কক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। এগুলো এক ধরনের, কি বলছি ভাইয়া, এগুলো এক ধরনের পরিবহন টিস্যু। তুমি সাথে লিখে রাখতে পারো, এগুলো এক ধরনের পরিবহন টিস্যু, খাদ্য পরিবহনের সাথে এরা জড়িত। ঠিক আছে? তাহলে এটাও তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আমাদের প্রথম শ্রেণী বিভাগটা শেষ। চলে যায় অবস্থান অনুসারে। দেখো 3 প্রকার: শীর্ষস্থ, ইন্টারক্যালারি এবং পার্শ্বীয়। শীর্ষস্থর মধ্যে তুমি ব্যাপারটা একদম সোজা, নামের মধ্যে বলে দিতেছে শীর্ষস্থ। তাহলে কোথায় আছে বলো তো দেখি? শীর্ষে আছে। এটা মূল কাণ্ডের শীর্ষে পাওয়া যায়। তাহলে মূল কাণ্ড বা এদের শীর্ষে যে ভাজক টিস্যু পাওয়া যায় তাকে আমরা শীর্ষস্থ ভাজক টিস্যু বলি। তাকে আমরা কি বলি? শীর্ষস্থ। এই যে ধরো এটা ছবি দেখাচ্ছে, এটা দেখো শীর্ষে যেটা থাকবে সেটাকে কি বলবা? শীর্ষস্থ। ওকে, এবার আসো নেক্সটে। শীর্ষস্থ ভাজক টিস্যু যেহেতু শীর্ষে থাকে, তোমাদেরকে আগেই ভাইয়া বলছে এটা উপরের দিকে বড় করে, তাহলে গাছটা কিসে বড় হয়? দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এটা কিসে বৃদ্ধি পায়? দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এবং মনে রাখবা শীর্ষস্থ ভাজক টিস্যু এক ধরনের প্রাইমারি টিস্যু। এটা এক ধরনের কি টিস্যু? প্রাইমারি টিস্যু। ওকে, এবার আসলে নিবেশিত ভাজক টিস্যু। এটা বুঝার ব্যাপার। এটা বুঝার ব্যাপার কি? ব্যাপারটা হচ্ছে ধরো শীর্ষস্থ ভাজক টিস্যুটা একদম শীর্ষে থাকে, এবার মাঝামাঝি জায়গাটাতে আসি। এই এই শীর্ষের অংশটাকে বললা তুমি শীর্ষস্থ। আচ্ছা, এই পার্শ্বের অংশটাকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। কি বলা হয়? পার্শ্বীয়। এখন তোমার মাথায় প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া এই যে মাঝখানের জায়গার টিস্যুগুলা, এগুলোও তো বিভাজন হতে পারে, তাহলে এই টিস্যুগুলাকে আপনি কি বলবেন?
এখন দেখো এই টিস্যুটা কোথায় থাকে, মাঝখানে থাকে। তাহলে এই মাঝখানে থাকা টিস্যুগুলোর নাম হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। ঠিক আছে, মানে অনেকটা স্যান্ডউইচের মতো। স্যান্ডউইচ দেখছেন না, দুইটা রুটির মাঝখানে মাংস থাকে। ঠিক আছে, তাহলে ওরকম এটা হচ্ছে ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। দাগাবা যে দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে থাকে। তাহলে মনে রাখবা দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত টিস্যুকে বলা হয় ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এবং এটাও এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু। এটা এক ধরনের কি প্রাইমারি ভাজক টিস্যু। এটা কোথায় কোথায় পাওয়া যায় এক্সাম্পল যদি মনে রাখতে চাও, তুমি একটা মজার ছন্দ মনে রাখতে পারো। তুমি মনে রাখতে পারো যে ঘোড়া ঘাস পায়। সারা জীবন ঘোড়ায় কি করছিল, ঘোড়া ঘাস খাইছে, আজকে ঘোড়া ঘাস পাইছে। তাহলে ঘোড়া দিয়ে হর্স, হর্স দিয়ে হর্স টেইল, ঘাস দিয়ে ঘাস, আর পায় দিয়ে পাইন। তাহলে আমরা তিনটে এক্সাম্পল মনে রাখতেছি, ভাইয়ের সাথে সাথে বলো তো। ঘোড়া ঘাস পায়, হর্স টেইল, ঘাস, পাইন, এই তিনটাতে এই নিবেশিত ভাজক টিস্যুটা পাওয়া যায়। আচ্ছা, এবার আসো পার্শ্বীয় ভাজক টিস্যু। তো অলরেডি বলেই ফেলছি, এটা মূল কাণ্ডের পার্শ্ব ব্যবহার বরাবর থাকে। এখন ব্যাপারটা বুঝো, একটা গাছ যখন একদম ছোট থাকে, একদম চিকন থাকে, একদম মাটিতে প্রথম সে উপরের দিকে তাকাইছে, পৃথিবীর দিকে একটুখানি তাকাইছে, তখন তার কি পার্শ্বীয় কোনো ব্যাস থাকে? থাকে না। তার যেটা থাকে শুধু লম্বার দিকে থাকে, যার কারণে প্রথম যে টিস্যুটা যখন শুরু হয় তখন থাকে প্রাইমেরিস্টেম, যেটা পরবর্তীতে বিভাজন হয়ে হয় প্রাইমারি টিস্যু। আর এই পার্শ্বীয় টিস্যু এটা হচ্ছে যখন গাছ মোটা হওয়া শুরু করে তখন বিভাজনটা শুরু হয়। এই জন্য এইটা পার্শ্বীয় ভাজক টিস্যু যেটা, এটা এক ধরনের সেকেন্ডারি ভাজক টিস্যু। এটা এক ধরনের কি সেকেন্ডারি, কারণ এটা ইনিশিয়াল অবস্থাতে থাকে না, পরবর্তীতে সৃষ্টি হয়। ইনিশিয়াল অবস্থাতে থাকে না, পরবর্তীতে সৃষ্টি হয়। এটার এক্সাম্পল দেখো, সেম টু সেম সেকেন্ডারি এক্সাম্পল, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম এবং কক ক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে এটা আমাদের মুখস্থ হয়ে গেল কিভাবে পড়তে হবে। ওকে, এবার আসো এদের তিনজনের পার্থক্য। ম্যাক্সিমাম জিনিস আমরা বুঝে ফেলছি অলরেডি, শুধু যেটা তোমার আলাদা সেটা একটু পড়তে পারো। যেমন দেখো, শীর্ষস্থ ভাজক টিস্যু গোলাকার, নিবেশিত হচ্ছে একটু লম্বাটে আকৃতির হয়, আর পার্শ্বীয় ভাজক টিস্যু আয়তক্ষেত্রাকার হয়। আচ্ছা দেখো, এখন একটা জিনিস বুঝো, যারা প্রাইমারি তারা প্রাথমিক বৃদ্ধির সাথে জড়িত, যারা সেকেন্ডারি তারা গৌণ বৃদ্ধির সাথে জড়িত। তা দেখো তো, আমরা পড়ছিলাম শীর্ষস্থ প্রাইমারি, তাহলে প্রাথমিক বৃদ্ধি, নিবেশিত প্রাথমিক বৃদ্ধি, তাহলে এটা হবে আমার গৌণ বৃদ্ধি। তাহলে বুঝে গেছি। সেম টু সেম, যারা প্রাথমিক বৃদ্ধির সাথে জড়িত তারাই পরিস্ফুটনের সাথে জড়িত। পরিস্ফুটন মানে কি, প্রথম বীজটা থেকে গাছটা হওয়া বা প্রথম একটা ফুল ফুটা, প্রথম যে অংশটা বা প্রারম্ভিক অবস্থাটা সেটা কে করে? প্রাইমারি টিস্যু করে বা প্রারম্ভিক টিস্যু করে। তার মানে যারা প্রাইমারি বৃদ্ধির সাথে জড়িত তারাই পরিস্ফুটনে অংশগ্রহণ করে। তাহলে এই দুইটা পরিস্ফুটনে অংশগ্রহণ করে। তবে নিবেশিত আবার পরিস্ফুটনে তেমন একটা অংশগ্রহণ করে না, কারণ এটা পরবর্তীতে আবার ধ্বংস হয়ে যায় এই কারণে। ঠিক আছে, তো তোমরা মনে রাখবা পরিস্ফুটনে অংশগ্রহণ করে শুধুমাত্র কে? শুধুমাত্র শীর্ষস্থ। ঠিক আছে, কাজ তো অলরেডি পারি। লম্বা লম্বা আর এটা প্রস্থে বৃদ্ধি করে, লম্বা লম্বা প্রস্থ বৃদ্ধি করে, শেষ। এইভাবে করে এই ছকটা তোমরা পড়বা। চলে যাই আমরা পরের স্লাইডে। পরের স্লাইডে যাওয়ার আগে এই যে দেখো ছবিটাতে দেখা যাচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু। মেরিস্টেমেটিক টিস্যু মানেই ভাজক টিস্যু। এই যে দেখো এপিকাল, এই যে দেখো ইন্টারক্যালারি, এই যে দেখো ল্যাটারাল, ছবিতে দেখানো হচ্ছে খুব সুন্দর করে। ওকে, এবার এইটুকু পর্যন্ত সবার ক্লিয়ার হইলে ভাইয়াকে একটু কমেন্ট করো যে ক্লিয়ার। আর কোনো কনফিউশন থাকলে বা কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই করতে পারো। আমি এরপরে পড়াবো হচ্ছে কোষ বিভাজন অনুসারে প্রকারভেদ। ওকে, সিয়াম, তাসনিম, বিনয়, নুসরাত, আনিকা সবাই বলছে যে সবার ক্লিয়ার আছে। ঠিক আছে, তো সবার ক্লিয়ার থাকলে, সেলিনাও বলছে, আয়েশা, আজমত সবাই বলছে ঠিক আছে। তো সবার ক্লিয়ার থাকলে আমরা নেক্সটে চলে যাই। হ্যাঁ, ওকে, নেক্সটে আসি। এবার হচ্ছে কোষ বিভাজন অনুসারে। দেখো একদম সোজা, আমি কঠিন করবো না, আমি সোজা করে পড়াবো, একদম ভেজালে যাবা না। ব্যাপারটা বুঝো। ধরো ভাইয়াকে দেখো, ভাইয়ার কি কি আছে দেখো তো, বলো তো। আমার একটা দৈর্ঘ্য আছে, আমার একটা প্রস্থ আছে, আমার একটা উচ্চতা আছে। তার মানে যে কোনো একটা ত্রিমাত্রিক বস্তুর তিনটা জিনিস থাকে। কি কয়টা জিনিস থাকে? তিনটা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, এখন উদ্ভিদের যে অংশগুলো দৈর্ঘ্যেও বড় হয়,
প্রস্থেও বড় হয়, উচ্চতায় বড় হয়। তাহলে আমি কি বলতে পারি সে তিনোটা তলে বড় হয়? তাকে আমরা বলি মাস বিভাজন। কি বলি? মাস। ক্লিয়ার? আরেকবার বলি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবকিছুতে বড় হইলে মাস। যদি শুধু দৈর্ঘ্য আর প্রস্থে বড় হয়, ঠিক আছে, কি বলছি, শুধু দৈর্ঘ্য আর প্রস্থ, তাকে বলবো প্লেট। তাকে কি বলবো? প্লেট। আর যদি একটা মাত্র বড় হয়, শুধু দৈর্ঘ্য বা শুধু প্রস্থ বা শুধু উচ্চতা, তাহলে তাকে আমরা বলবো রিব। তাহলে আবারও ভাইয়ের সাথে শিখো, যদি সবগুলোতে বড় হয় মাস, দুইটাতে বড় হলে প্লেট, একটাতে বড় হলে রিব। ঠিক আছে? তাহলে দেখো সংজ্ঞাগুলোর মধ্যে এই কথাগুলোই তোমরা মেইনলি দাগাবা। সব তলে যদি বৃদ্ধি ঘটে তাহলে তাকে বলবা মাস, যদি দুই তলে বৃদ্ধি ঘটে তাহলে হচ্ছে প্লেট, এক তলে হইলে সেটা হচ্ছে রিব। এখন দেখো তুমি একটু নিজে নিজে চিন্তা করো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাকে আমরা কি বলে শিখছি? সবাই কমেন্ট করতে দেখি। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা কি শিখছিলা? শিখছিলা আয়তন। আমি জানি কি শিখছিলা, আয়তন শিখছিলা। কিন্তু এখানে না বই একটুখানি ভুল আছে। ব্যাপার হচ্ছে হাসান স্যার একটু অঙ্ক কম পারে, বুঝছো? কাউকে আবার বলিও না, ঠিক আছে? এখানে দেখো লেখা আছে যে মাস বিভাজনের কারণে উদ্ভিদ ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এখানে আসলে লেখা উচিত ছিল আয়তন, কিন্তু এখানে ঘনত্ব দিয়ে দিছে। আরেকটা ভুল করছে কি দেখো, আরেকটা ভুল হচ্ছে প্লেট। প্লেটের মধ্যে কি দৈর্ঘ্য আর প্রস্থ, অথবা যে দুইটা দলে বিভাজন হয় তার দৈর্ঘ্য আর প্রস্থের গুণফলকে আমরা কি বলি? ক্ষেত্রফল। এখন মজার জিনিস দেখো, এখানে প্লেটের মধ্যে স্যার দিছে কি? স্যার দিছে যে এটার কারণে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়। ঠিক আছে? এই জায়গাটা একটুখানি ভুল আছে, তুমি ভুল হিসেবে মার্ক করে রাখবা। তুমি সঠিকটা জানো, বাট পরীক্ষায় আসলে তো এখন বইয়ে যা আছে আমাদেরকে তাই অ্যান্সার করতে হবে, তাই এটা একটু খেয়াল রাখিও। ঠিক আছে? তাহলে মাসের কারণে ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর প্লেটের কারণে আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, আর রিবের কারণে মনে রাখবা এক সারি কোষ তৈরি হয়। কারণ ওইটা তো, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এক সারি কোষ তৈরি হয়। ঠিক আছে? তাহলে ক্লিয়ার আমাদের। এবার হচ্ছে এক্সাম্পল। এখন এক্সাম্পল কেমনে মনে রাখা যায়? এক্সাম্পল একটা গল্প দিয়ে মনে রাখি। দেখো, ভাইয়ার আম্মুর গল্প। একদিন আমার আম্মু আমাকে বলতেছে যে বাসার যত প্লেট বাটি আছে সবই ভেঙে গেছে। তো আমি বলতেছি যে প্লেট বাটি ভেঙে গেছে তো কিনে নাও। আমি বলতেছে না আমি কিনবো না। তো বলতেছি কেন কিনবা না? বলতেছে আমি প্লেট বাটি কিনবো, কিন্তু প্লেটের দুইটা বৈশিষ্ট্য থাকতে হবে। কয়টা? দুইটা। কি কি? দামে কম, মানে ভালো। তা আমি তো বুঝলাম যে আমার মা কি খুঁজতেছে। আমার মা খুঁজতেছে কাকলি প্লেট। তো আমি চিন্তা করলাম কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়, দামে কম মানে ভালো। খুঁজতে খুঁজতে পাইলাম যে সাভারে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? সাভারে। এই যে আমার মা এত কষ্ট করে সাভার থেকে প্লেট কিনলো, এটা মনে রাখার জন্য আমরা একটা লাইন পড়বো। আমরা মনে রাখবো কোষ বিভাজন অনুসারের এক্সাম্পল মনে রাখার জন্য, মা সাভারে কমে রকমারি প্লেট পায়। কি মনে রাখবো? মা সাভারে কমে, কমে মানে তো কম দামে, রকমারি প্লেট পায়। দেখো লাইনটা খুবই সিম্পল লাইন, এক্সাম্পল গুলো দেখো মিলাই দিচ্ছি ভাইয়া। প্রথমে মা দিয়ে হচ্ছে মাস, আর এটার এক্সাম্পল গুলো দেখো তো, সাভারে কমে, একদম সিম্পল। শস্য, ভ্রূণ, রেণু, সাভার। সাভার দিয়ে কি কি? শস্য, ভ্রূণ, রেণু। কমে, কমে দিয়ে কর্টেক্স, মজ্জা। শেষ। এবার রকমারিতে আসো। রকমারি র দিয়ে ভাইয়া বুঝাচ্ছি রিব। র দিয়ে বুঝাচ্ছি রিব। আর দেখো তো মর, লাস্টে কি আছে? মর। মর দিয়ে মজ্জা রশ্মি। মর দিয়ে কি? মজ্জা রশ্মি। আর প্লেট, প্লেটের এক্সাম্পল প দিয়ে পাতা, পায়ে দিয়ে পাতা। একদম ইজি। তাহলে একবার বলে ফেলো, এখনই পড়া শেষ হয়ে যাবে। মা সাভারে কমে রকমারি প্লেট পায়। মা দিয়ে মাস। সাভারে কমে কি কি? শস্য, ভ্রূণ, রেণু, কর্টেক্স, মজ্জা। আর রকমারি র দিয়ে রিব, মর দিয়ে মজ্জা রশ্মি, আর প্লেটের এক্সাম্পল হচ্ছে পাতা। ঠিক আছে? একটা ছন্দ দিয়ে আমরা সহজেই মনে রাখলাম যে কোনটার এক্সাম্পল আসলে আমাদেরকে কি আনসার করতে হবে। ওকে, তাহলে এটা হয়ে গেল। আমরা চলে আসি আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে কাজ অনুসারে। এটা 3 ভাগে ভাগ করা হয়, এটা খুবই ইজি। প্রথমে আসো প্রোটোডার্ম। কি আছে? প্রোটোডার্ম। প্রোটোডার্মের মধ্যে যেটা দাগাবা সেটা ত্বক সৃষ্টি করে। আমরা জানি এপিডার্মিস শব্দের অর্থ হচ্ছে স্কিন। আমাদের যে ত্বকের সবচেয়ে বাইরের লেয়ার, এটাকে আমরা বলি এপিডার্মিস। তাহলে প্রোটোডার্ম, নামের মধ্যে ডার্ম আছে, এটা কি করতেছে? এটা আমাদের ত্বকটাকে তৈরি করতেছে। তাহলে ত্বক সৃষ্টিকারী যে কোষগুলো থাকবে তাদেরকে তুমি কি নামে রাখবা? তাদেরকে তুমি প্রোটোডার্ম নামে রাখবা। চলে যাও প্রোক্যাম্বিয়াম। মনে রাখবা এটা পরিবহন টিস্যু তৈরি করে। আর লাস্টে আসো গ্রাউন্ড মেরিস্টেম। এটা উদ্ভিদের মূল ভিত্তিটা তৈরি করে। মূল ভিত্তি মানে কি?
উদ্ভিদের কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, মানে একদম ভেতরকার জিনিসপত্রগুলো তৈরি করে। এখন দেখো তো প্রোক্যাম্বিয়াম বলছি তো পরিবহন টিস্যু। এখন পরিবহন টিস্যু আবার কারা? মনে রাখবে 3টা জিনিসকে পরিবহন টিস্যু বলা হয়, ক্যাম্বিয়াম, জাইলেম, ফ্লোয়েম। কোনো টেনশন করার কিছু নেই, এগুলো সব কিছুর বিস্তারিত আমরা দেখবো যে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট এগুলো পড়বো। তো ভয়ের কিছু নেই, আজকে শুধু শিখো, নেক্সট পার্টে আরো সুন্দর করে হয়ে যাবে, কোনো টেনশন নাই। তাহলে জাস্ট আজকের জন্য এটুকু শিখো। তাহলে প্রোটোডার্ম ত্বক সৃষ্টি করে, প্রোক্যাম্বিয়াম পরিবহন টিস্যু, মানে কি বললাম, জাইলেম, ফ্লোয়েম, ক্যাম্বিয়াম তৈরি করে, আর গ্রাউন্ড মেরিস্টেম হচ্ছে কর্টেক্স, মজ্জা, মজ্জারশ্মি, মানে উদ্ভিদের মূল ভিত্তি তৈরি করে। ঠিক আছে, তাহলে এটার সাথে সাথে আমাদের এইটাও হয়ে গেল আশা করি। ওকে, এটা হয়ে গেল। আচ্ছা, এই যে দেখো এখন প্রকারভেদে আমি সবকিছু তোমাদেরকে পড়াই দিছি ভাই, অলরেডি তোমাকে সবকিছু পড়াই দিছি। এখান থেকে যা যা আসছিল সবই পড়ানো শেষ। শুধু দেখো প্রাথমিক টিস্যু কিন্তু সবাই, আর সেকেন্ডারি টিস্যু মাত্র 2টা, ওই যে কক ক্যাম্বিয়াম, ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়ামের আরেকটা নাম হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি জাইলেম। এটা তুমি দাগায় রাখতে পারো, সেকেন্ডারি ফ্লোয়েম এবং সেকেন্ডারি জাইলেম, এটাকেই বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, তাহলে এটা মনে রাখতে পারো। ওকে, তাহলে এটা হয়ে গেল। এখন আমরা শুরু করব কি? আমরা শুরু করব আমাদের কুইজ সেশন, তাই না? পুরস্কারের কাহিনী শুরু হয়ে গেল। ঠিক আছে, তো প্রত্যেকটা কোয়েশ্চেন দ্রুত দিবা, দ্রুত আনসার করে ফেলবা। ঠিক আছে, আমি শুরু করলাম প্রথম কোয়েশ্চেন দিয়ে। ভাজক টিস্যুর কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? সবাই কোয়েশ্চেনটা পড়ো, জলদি করে আনসার করা শুরু করে দাও। ভাজক টিস্যুর কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? ওকে, ফার্স্ট কোয়েশ্চেনের আনসার দেখি সবাই কি দিচ্ছে। ওকে, প্রীতি আনসার করছে বি, আদনান বি, নুসরাত বি, আনিকা বি, সবাই বলছে বি, জুই হচ্ছে বি। তাহলে বি জয়যুক্ত হলো, বি জয়যুক্ত হলো, বি জয়যুক্ত হলো। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে কি? সঠিক উত্তর হচ্ছে বি, সেলুলোজ। আমরা সবাই পারছি। আমরা নেক্সটের সাথে চলে যাই। ভাজক টিস্যুতে কোনটি থাকে না? ভাজক টিস্যুতে কোনটি থাকে না? এই তো সবাই আনসার করতেছে। কোষ গহ্বর, কোষ প্রাচীর, প্লাস্টিড, নিউক্লিয়াস। সবাইকে আনসার করার জন্য টাইম দিলাম ভাইয়া। দেখি কে কে আনসার করছে। সিয়াম, শাহরিয়ার সিয়াম, তাসমিউল হাসান জাওয়াদ, অঙ্কিতা, আরেকজন আরবিতে নাম লিখছে, আমি পড়তে পারতেছি না তো ছোট করে লেখা, আজমত, সেলিনা আক্তার, আজ, তারপর ইশরাত, সবাই বলছে উত্তর হচ্ছে কি এ। উত্তর কি? উত্তর হচ্ছে এ, সঠিক উত্তর। কোষ গহ্বর, আমরা বলছিলাম কোষ গহ্বর এবং আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, এই দুটো জিনিস থাকে না। তারপরে কোয়েশ্চেন, ভাজক টিস্যুর ক্ষেত্রে কোনটা ভুল? সঠিক বলি নাই কিন্তু, খেয়াল করবা কোয়েশ্চেন কোনটা ভুল। আচ্ছা, কোষগুলো জীবিত, কোষগুলোতে প্রোপ্লাস্টিড থাকে, কোষগুলো ছোট, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না। সবাইকে কি আনসার করতেছে? জুই আনসার করছে সবার আগে, সুস্মিতা, সাজিয়া, আলিম, শারিয়া, সিয়াম, সবাই আনসার করছে। উত্তর কি? সবাই মিলে আনসার করছে, উত্তর হচ্ছে সি, সঠিক উত্তর। উত্তর কি? উত্তর হচ্ছে কোষগুলো কেমন হবে? কোষগুলো প্রত্যেকটা কোষই হবে ছোট। ঠিক আছে, এটা ভুল আছে, কারণ প্রত্যেকটা কোষ হবে বড়, কারণ প্রত্যেকটা কোষের নিউক্লিয়াসটা বড় থাকে, সাইটোপ্লাজমটাও ঘন থাকে। ওকে, আমরা নেক্সটটাতে চলে যাই। ভাজক টিস্যুতে প্লাস্টিড কি হিসেবে থাকে? এটা সবাই পারবে, আমি জানি এটা সবাই পারবে, কারণ এটা খুব সুন্দর করে ভাইয়া পড়াইছিলাম যে টিস্যুর প্লাস্টিডটা অপরিণত থাকে, আর অপরিণত প্লাস্টিডকে কি বলতে হয় তোমরা সবাই জানো। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ডি। এই তো সবাই পারে, সঠিক উত্তর হচ্ছে ডি, প্রোপ্লাস্টিড। তাহলে মনে রাখবো ভাজক টিস্যুতে প্লাস্টিড কি হিসেবে থাকে? প্লাস্টিড প্রোপ্লাস্টিড হিসেবে থাকে। ওকে, তারপরটাতে চলে যাই। কোনটি কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ নয়? দেখি এবার কে পারে। ঠিক আছে, এবার একটু চালাকি করছি, এবার একটু ইংলিশে দিছি, দেখি তো ইংলিশে দিলে ধরতে পারো কিনা। কি কি দেখো, এপিকাল, মাস, রিপ, প্লেট।
এপিকাল, মাস, রিব, প্লেট। কোনটা কোষ বিভাজন অনুসারে প্রকারভেদ নয় বলছি, নয়। আমরা জানি কোষ বিভাজন অনুসারে কয় প্রকার ছিল? 3 প্রকার, মাস, প্লেট, রিব। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে এপিকাল। এপিকাল, হ্যাঁ সঠিক উত্তর এপিকাল। ঠিক আছে, নেক্সট ওয়ান চলে যাই। চলো, কোষ বিভাজনের উপর ভিত্তি করে ভাজক টিস্যু কয় প্রকার? এই মাত্রই পড়লাম, তো এটা তো আসলে খুব একটা কঠিন না, এটা তোমরা এমনিই পারবা। এটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে 3 প্রকার, তাই না? ভাজক টিস্যু 3 প্রকার। ওকে, তারপর চলে আসি, কোনটি সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ? দাও, সবাই মিলে আনসার করো। কোনটি সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ? ক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, কক ক্যাম্বিয়াম, গ্রাউন্ড মেরিস্টেম। কক ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম। কে কে আনসার করছে? হাসিনা আনসার করছে, মাহিয়া মাহি আনসার করছে, সুস্মিতা, আজমত। এই কোশ্চেনটাতে কয়েকজন একটু কনফিউজড হয়ে ভুল করছে, যেটা হচ্ছে ক্যাম্বিয়াম অনেকে আনসার করছে। ক্যাম্বিয়াম না, উত্তরটা হবে কক ক্যাম্বিয়াম। আমরা পড়ছিলাম সেকেন্ডারি ভাজক টিস্যুর এক্সাম্পল হচ্ছে কি? এক্সাম্পল হচ্ছে কক ক্যাম্বিয়াম, আরেকটা ছিল ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আরেকটা ছিল কি? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ওকে, যে ভাজক টিস্যুর কোষগুলো একটা তলে বিভাজিত হয় তাকে তুমি কি বলে ডাকবা? দেখি সবাই দ্রুত করে আনসার করো। একটা তলে বিভাজিত হলে তাকে কি বলে ডাকবা? মাস, প্লেট, রিব নাকি গ্রাউন্ড? মাস, প্লেট, রিব নাকি গ্রাউন্ড? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে সি, তাই না? সি, রিব। রিব ভাজক টিস্যু আমরা পড়ছিলাম, রিব ভাজক টিস্যু একটা তলে বিভাজিত হয়, তাই তো? এবং রিব ভাজক টিস্যুর কারণে কি হয়? একসারি কোষ সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে, তাহলে এটাও হয়ে গেল আমাদের। আমরা নেক্সট চলে যাই, জাইলেম টিস্যু তৈরি করে কোন ভাজক টিস্যু? দেখি ধরতে পারো কিনা। জাইলেম কোথায় ছিল? জাইলেম তৈরি করে কোন ভাজক টিস্যু? উত্তর কি? উত্তর বলতেছে সবাই মিলে সি। হ্যাঁ, সি কারেক্ট আনসার। কারণ আমরা পড়ছিলাম প্রোক্যাম্বিয়াম এটা পরিবহন টিস্যু তৈরি করে। পরিবহন টিস্যুর একটা এক্সাম্পল হচ্ছে জাইলেম টিস্যু। আমরা জানি জাইলেম টিস্যু এক ধরনের পরিবহন টিস্যু। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে প্রোক্যাম্বিয়াম। ঠিক আছে, ওকে, নেক্সট চলে যাই। বলো, এন্ডোস্পার্ম কোন ভাজক টিস্যুর উদাহরণ? আচ্ছা, এটা এন্ডোস্পার্ম শব্দটার অর্থটা না জানলে পারা কঠিন, তবে আমি তোমাদেরকে একটু সোজা করে দিচ্ছি, এটার অর্থটা ভাইয়া বলে দিচ্ছি। এন্ডোস্পার্ম শব্দের অর্থ হচ্ছে শস্য, অর্থ হচ্ছে শস্য। এবার আনসার করো, শস্য কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ? শস্য, শস্য কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ? মা কি করছিল? সাভারে কমে রকমারি প্লেট পাইছিল, ওই স দিয়ে কি ছিল? স দিয়েছিল শস্য। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে মাছ। একদম সোজা, তাহলে পারবা। উত্তর হচ্ছে মাছ। ওকে, উদ্ভিদের দেহের মূল ভিত্তি গঠন করে কে? দেখি বলো তো দেখি, মূল ভিত্তি গঠন করে কে? মূল ভিত্তি গঠন করে কে? গ্রাউন্ড মেরিস্টেম, প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, প্রোমেরিস্টেম। সঠিক উত্তর কি হবে? একদম সোজা, সঠিক উত্তর হচ্ছে এ, তাই না? আমরা পড়ছিলাম উদ্ভিদের মূল ভিত্তি যেটা কর্টেক্স, মজ্জা বলে, এগুলোকে তৈরি করে হচ্ছে আমাদের গ্রাউন্ড মেরিস্টেম। ওকে, তারপর চলে আসি, কোন ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়? বলো, কোন ভাজক টিস্যুর বিভাজনের ফলে দৈর্ঘ্যে বৃদ্ধি পায়? ভাই এতগুলো কোয়েশ্চেন রাখার কারণ একটাই, যাতে তোমার একটা, আমরা যে এইটুকু পড়ছি এইটুকু থেকে যে কোনো কোয়েশ্চেন আসলে আমাদেরকে আটকানো সম্ভব না, এটা বুঝতে পারো। ঠিক আছে, কোন ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়? যদি বাংলা অর্থগুলো না জানো ভাইয়া বলে দিতে পারি, সেটা হচ্ছে ল্যাটারাল মানে হচ্ছে পার্শ্বীয়, এপিকাল মানে হচ্ছে শীর্ষস্থ, ইন্টারক্যালারি হচ্ছে নিবেশিত, সেকেন্ডারি তো সেকেন্ডারি। দেখি এবার আনসার করো। এই তো পারছে সবাই, এপিকাল, তাই না? বি, উত্তর হবে বি, এপিকাল বা শীর্ষস্থ ভাজক টিস্যু, যেটার কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। ওকে,
ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আমরা জানি কক ক্যাম্বিয়াম আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দুইটা জায়গায় এক্সাম্পল হিসেবে আমরা পড়ছিলাম। একটা তো পড়ছিলাম সেকেন্ডারি ভাজক টিস্যু, আরেকটা জায়গা পড়ছিলাম। এখন এখানে ওই আরেকটা জায়গা খুঁজে বের করো, সেটা কি ছিল? সেটা কি ছিল? প্রাইমারি নাকি পার্শ্বীয় নাকি শীর্ষস্থ নাকি নিবেশিত? ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম কয়েকজন বি দিছে, কয়েকজন ডি দিছে। ডি না, সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে বি, পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণের মধ্যে আমরা পড়ছিলাম কক ক্যাম্বিয়াম এবং ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ঠিক আছে, ওকে, তাহলে বুঝতে পারছি আমরা এটাও পারবো। ওকে, দেখছো আমাদেরকে কোনো কোশ্চেন আটকানো সম্ভব না। ঠিক আছে, উইথ দ্যাট আমাদের ক্লাসের ফার্স্ট পার্টের যে কুইজ সেশন সেটা শেষ হইলো। এবং মাশাআল্লাহ তোমরা এত এক্সিলেন্ট, তোমরা সবাই এত সুন্দর করে পারছো, তাই একদম মুগ্ধ হয়ে গেছি তোমাদের পারফরমেন্স দেখে। ঠিক আছে, আচ্ছা, তো যেভাবে আমরা এইটুকু বললাম, আমরা সেকেন্ড সেশনটাও ওভাবে করে সুন্দর করে শেষ করব। বেশি সময় লাগবে না, একটু ধৈর্য ধরে ভাইয়ের সাথে পড়ো, একটু সময় নিয়ে পড়াচ্ছি, একটু বেসিক থেকে পড়াচ্ছি, কারণ একটাই, সেই কারণটা হচ্ছে যাতে এই চ্যাপ্টারটা তোমার দ্বিতীয়বার না ধরা লাগে এবং তোমাকে যাতে বাসায়ও না পড়া লাগে। তুমি আমার সাথেই 1.5 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ো, আমি কথা দিলাম বাসায় তোমাকে পড়া লাগবে না, তুমি এই 1.5 ঘন্টায় মনোযোগ দিয়ে পড়ো। আসো, দেখো এখান থেকে আসো সাইড ইস্যু। সাইড ইস্যু থেকে কি পড়বো? সাইড ইস্যু থেকে পড়বো যেটা সাইড ইস্যু সম্পর্কে বিস্তারিত আমরা 9-10 ক্লাসে জানছি। আসলে আলটিমেটলি সাইড ইস্যুটা কিন্তু আমাদের সিলেবাসের অন্তর্গত না। আমরা জানি আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে সাইড ইস্যু আসলে অন্তর্গত না, মেইনলি ভাজক টিস্যু আলোচনা করা হয়েছে। তবে যেহেতু বইয়ে আছে, আমরা কিছুটা ধারণা নিয়ে রাখবো যে সাইড ইস্যু ব্যাপারটা কি। তো সাইড ইস্যু কি? সাইড ইস্যু হচ্ছে যেই টিস্যুগুলো বিভাজনে অক্ষম হয় তাদেরকে আমরা স্থায়ী টিস্যু বলি, মানে একদমই ভাজক টিস্যুর অপোজিট। একটা মজার কথা হচ্ছে, এই যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, যারা চালাক মানুষ তারা এটা মুখস্থ করে না, তারা শুধু একটা কথা মনে রাখে যে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য ভাজক টিস্যুর অপোজিট। এবং মজার কথা হচ্ছে প্রত্যেকটা জিনিস হুবাহু মিলে, একদম 100% অপোজিট। চলো আমরা এখন মিলাই দিই ভাইয়া, তুমি ভাইয়ের সাথে সাথে বলো, তোমার পড়া হয়ে যাবে। আমরা পড়ছিলাম ভাজক টিস্যুর প্রত্যেকটা কোষ বিভাজনে সক্ষম, তার মানে ওটার একটা ক্ষমতা থাকে, নাম ছিল বিভাজন ক্ষমতা। এখানে দেখো প্রথম পার্থক্য, এটা বিভাজনে অক্ষম, দেখছো মিলে গেল। ওখানে ছিল প্রত্যেকটা কোষ হইতে হবে জীবিত, এখানে দেখো প্রত্যেকটা কোষ, কিছু কিছু কোষ জীবিত হইতে পারে, কিছু কিছু কোষ মৃত হইতে পারে। মানে ব্যাপারটা হচ্ছে, এই ভাজক টিস্যু তুমি যখন পড়বা, সাইড টিস্যু যখন তুমি পড়বা, দেখবে তোমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমার কিছু কাহিনী আমরা পড়বো, একটু পরেই পড়বো। তো এই প্যারেনকাইমা জিনিসটা হচ্ছে একটু জীবিত। প্যারেনকাইমা কি? প্যারেনকাইমার কোষগুলো থাকে জীবিত, আর বাকিগুলো মানে যেটা কোলেনকাইমা বলো বা স্ক্লেরেনকাইমা বলো, এগুলো থাকে হচ্ছে মৃত, এগুলো থাকে কি? মৃত। আচ্ছা, তাহলে এইটা বুঝলাম যে কিছু কোষ জীবিত থাকবে, কিছু কোষ মৃত থাকবে। আচ্ছা, এখন দেখো ওখানে পড়ছিলাম যে সাইটোপ্লাজম থাকে ঘন, এখানে দেখো সাইটোপ্লাজম থাকে কম, উল্টা। ওখানে পড়ছিলাম যে কোষ প্রাচীর থাকে পাতলা, এখানে দেখো কোষ প্রাচীরটা থাকে পুরু। আচ্ছা, ওখানে পড়ছিলাম যে কোষ গহ্বর থাকে না, এখানে দেখো লেখা আছে কোষ গহ্বর অপেক্ষাকৃত বড়। থাকে তো থাকেই, আবার বিশাল বড় থাকে কোষ গহ্বর। তারপর দেখো ওখানে ছিল নিউক্লিয়াসটা বড়, এখানে দেখো নিউক্লিয়াসটা ছোট। ওখানে ছিল আন্তঃকোষীয় ফাঁকা জায়গা থাকে না, এখানে থাকতেও পারে নাও থাকতে পারে। এখানে ব্যাপারটা কি? এখানে হচ্ছে ওই যে প্যারেনকাইমার স্ক্লেরেনকাইমার মধ্যে আবার পার্থক্য হয়, প্যারেনকাইমাতে থাকে না, আবার স্ক্লেরেনকাইমাতে থাকে। তো ওই জিনিসটা আর কি এখানে লিখছে যে থাকতেও পারে নাও থাকতে পারে। আচ্ছা, আর কোষ প্রাচীরের নকশা দেখা যায়, এটা আমার একটা মনে রাখার কিছু না। দেখো ম্যাক্সিমাম বৈশিষ্ট্য কি? সহজ বাংলা কথায় কি? ভাজক টিস্যুর অপোজিট। তো তুমি কেন মুখস্থ করতে যাবা? তুমি ভাজক টিস্যু ভাইয়া যেভাবে শিখাইছো ওভাবে মনে রাখবা, ওইটাকে উল্টাই দিলেই স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হয়ে যায়। ঠিক আছে, স্থায়ী টিস্যুর কাজ কেমনে মনে রাখবা? ভাইয়া যেমনে মনে রাখতাম, ভাইয়া মনে রাখতাম যে আমার মা যে কাজ করে। ধরো ভাইয়া এখানে তোমাদের ক্লাস নিতে আসছি, তো আমার আম্মু বাসায় রান্না করছে, রান্না করার পর সে রান্না করে খাবারটাকে সঞ্চয় করে রেখে দিছে, আমি বাসায় গেলে আমাকে প্লেটে করে এনে আমাকে টেবিলে সার্ভ করে দিবে। তারপর কি করব? আমি ওটা খাবো। আবার আম্মু কিছু কিছু খাবার লুকায় রাখে, তো আমি যখন ওই খাবারটা চুরি করে খাইতে যাবো আমাকে পিটাও দিবে। তো দেখো এখানে 4টা কথা বলছি ভাইয়া। 1 নাম্বার কথা, খাদ্য তৈরি।
2 নাম্বার কথা খাদ্য সঞ্চয়, 3 নাম্বার কথা খাদ্য পরিবহন, পরিবহন করে আমাকে টেবিলে দিল। 4 নাম্বার কথা দৃঢ়তা প্রদান, ওই যে খাদ্য চুরি করতে গেলে তোমাকে পিটা দিবে। তাহলে এই কথাগুলো মনে রাখবো। তো দেখো, খাদ্য তৈরি করে, পানি খাদ্য সঞ্চয় করে, পানি খাদ্য পরিবহন করে এবং দৃঢ়তা প্রদান করে। ঠিক আছে, তাহলে এইভাবে করে মনে রাখবা যে স্থায়ী টিস্যু কি কি কাজ করে। ওকে, এরপর চলে যাও প্রকারভেদ। প্রকারভেদগুলো জাস্ট নামগুলো জানতে হবে, কারণ এগুলোর ভিতরকার ডিটেলস আমাদের পরীক্ষার জন্য দরকার নেই। তো শুধু নামগুলো পড়বা। স্থায়ী টিস্যুকে প্রথমত 3 ভাগে ভাগ করা যায়: সরল টিস্যু, জটিল টিস্যু, ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করা যায়, জাস্ট নামগুলো জানো, এগুলোর ডিটেলসে যাওয়ার কোনো দরকার নেই, কারণ তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে এগুলো নাই। ঠিক আছে, জাস্ট তোমাদের অবজেক্টিভ আকারে শুধু এখানে যতটুকু আছে ওগুলো আসতে পারে। সরল টিস্যুকে 3 ভাগে ভাগ করতে পারো: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই যে দেখো, জটিল টিস্যু 2 প্রকার, জাইলেম আর ফ্লোয়েম। আর ক্ষরণকারী টিস্যু 2 প্রকার, তরুক্ষীর আর গ্রন্থি। তাহলে এগুলো থেকে শুধু আমরা নামগুলো জানবো। কাজের কথা যদি জানতে চাও, এগুলো উদ্ভিদের বিভিন্ন অংশ তৈরিতে কাজে লাগে। মেইনলি তোমার গ্রাউন্ড টিস্যু তন্ত্র, গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি হয় এই সরল টিস্যুর জিনিসপত্র দিয়ে, গ্রাউন্ড টিস্যু তন্ত্র। জটিল টিস্যু দিয়ে পরিবহন টিস্যু তন্ত্র তৈরি হয়, আমরা পড়বো, দেখবা আছে সামনে, পরিবহন টিস্যু তন্ত্র তৈরি হয়। আর ক্ষরণকারী, এই দুইটা না, এটা আলাদা একটা টিস্যু তন্ত্র। এরা বিভিন্ন পদার্থ ক্ষরণে কাজ করে, যেমন আঠা, গদ বা বিভিন্ন বিষাক্ত পদার্থ উদ্ভিদের গা থেকে ক্ষরণে কাজ করে, নাম হচ্ছে ক্ষরণকারী। ঠিক আছে, তো তুমি জাস্ট বেসিক কনসেপ্টটা কি মাথায় রাখলা? তুমি মনে রাখলা যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি করে হচ্ছে কে? সরল টিস্যু। জটিল টিস্যু তৈরি করে হচ্ছে পরিবহন টিস্যু তন্ত্র। ওকে, চলো নেক্সটে আসি। এবার দেখো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর পার্থক্য। তো এটাও আসলে পড়ানোর কিছু নাই। কেন পড়ানোর নাই? কারণ ওই যে একই কথা ভাইয়া বলছি, ভাজক টিস্যুর বৈশিষ্ট্য তুমি পারো, স্থায়ী টিস্যু হচ্ছে একদমই অপোজিট। একদমই কি অপোজিট। তাহলে তুমি তো পুরোটাই পারো, যে কোনোটা পয়েন্ট পড়লেই তুমি পারবা। তবে তুমি এখান থেকে এক্সট্রা যেটা পয়েন্টটাতে তোমরা ঝামেলা করো, সে পয়েন্ট একটু ভাইয়া বুঝাই দিব। যেমন ধরো কোষাবকাশ, এখানে একটা পয়েন্ট আছে, দেখো এই কোষাবকাশ পয়েন্টটা তোমাদের বুঝতে অসুবিধা হয়। যে 11 নম্বর দেখো তোমাদের বইতে, তোমরা বলো যে ভাইয়া কোষাবকাশ আবার কি জিনিস, এটা তো পড়ার নেই একবারও। এই শব্দটা 2টা শব্দ মিলে হয়েছে, কোষ প্লাস অবকাশ। অবকাশ মানে হচ্ছে ফ্রি স্পেস। ঠিক আছে, তাইলে এটার বাংলা আসল অর্থ হচ্ছে কি জানো? আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। তো তুমি পাশে সুন্দর করে লিখে রাখো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা, দেখবা তুমি অটোমেটিক পারতেছো, তুমি অটোমেটিক পারতেছো। কারণ তুমি এখন পারো আন্তঃকোষীয় ফাঁকা জায়গা কার মধ্যে থাকে না? ভাজক টিস্যু। কার মধ্যে থাকে? স্থায়ী টিস্যু। সেম, কোষাবকাশ কার মধ্যে থাকে না? ভাজক টিস্যু। কার মধ্যে থাকে? স্থায়ী টিস্যু। ঠিক আছে, তো তুমি এটা লিখে রাখো যে কোষাবকাশ, এটার মানে হচ্ছে কি? এটার মানে হচ্ছে আন্তঃকোষীয় ফাঁকা জায়গা। বাকি সকল বৈশিষ্ট্য ভাইয়া যেটা বললাম, যে এই পাশেরটা আর ওই পাশেরটা একে অপরের অপোজিট, তুমি একবার রিডিং পড়লেই তুমি পারবে। ওকে, চলে যাই নেক্সটে। সরল টিস্যু জটিল টিস্যুর পার্থক্য, এটা ইম্পর্টেন্ট আছে, এটা 2 নাম্বারের জন্য অনেক সময় রিটিনে আসে। আচ্ছা, এখানে দেখো সরল টিস্যু জটিল টিস্যুর পার্থক্যের মধ্যে মনে রাখবা, সরল টিস্যুর প্রত্যেকটা কোষ দেখতে একই রকমের হয়। কেমন হয়? একই রকমের হয়। এখন একই রকমের যদি হয়, যেমন ধরো তোমরা কেমিস্ট্রিতে পড়ছো 2 ধরনের দ্রবণ হয়, সমসত্ব দ্রবণ, অসমসত্ব দ্রবণ। ঠিক আছে, যেমন পানির মধ্যে চিনি গুলে দিছি ভাইয়া, চিনি। তো পানির মধ্যে যখন চিনি গুলে দিছো, তখন পানির মধ্যে যে চিনি আছে, ঠিক আছে, এবং তা এমনভাবে আছে পুরো পানিটা জুড়ে সে সমান ঘনত্বে আছে এবং তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাকে আমরা বলি সমসত্ব দ্রবণ। আর অসমসত্ব দ্রবণ কি? পানির সাথে ধরো বালি দিয়েছো মিশায়, তো বালিটা কি হয়? অদক্ষেপ হয়ে নিচে পড়ে যায়। তো দেখা যায় পুরো পানিটার মধ্যে কোনো বালি নেই, সব বালি নিচে জমা পড়ে গেছে। তাহলে এই যে 2টা ভিন্ন জিনিস দেখা যাচ্ছে, এই ধরনের জিনিসকে আমরা কি বলি? অসমসত্ব। তো ব্যাপারটা এখানেও সেম। দেখো সমসত্ব কাকে বলে?
যদি প্রত্যেকটা কোষ একই রকম দেখতে হয় তাহলে তাকে বলা হয় সমসত্ব। সরল টিস্যুর প্রত্যেকটা কোষ দেখতে একই রকম, তাই এটা সমসত্ব প্রকৃতির। আর জটিল টিস্যু প্রত্যেকটা কোষ আলাদা আলাদা ধরনের, এই জন্য এটাকে বলা হয় অসমসত্ব প্রকৃতির। ঠিক আছে? আবার কেউ পরীক্ষায় আমসত্ব দিয়ে আসিও না। ভাইয়া যখন ছোটবেলায় পড়তাম অসমসত্ব উচ্চারণ করতে যেয়ে বলতাম কি আমসত্ব, বলে আমসত্ব দিয়ে দিও না কি অসমসত্ব। ঠিক আছে? আচ্ছা, এখন একটু চিন্তা করো তো, ধরো নির্বাচন হয় না, নির্বাচনে কি থাকে? রাজনৈতিক দল। এখন দেখো রাজনৈতিক দলে যারা রাজনীতি করে তারা কি সরল মানুষ নাকি জটিল মানুষ? অবশ্যই জটিল মানুষ। ঠিক আছে না? কারণ আমরা জানি এসব দল, গ্যাং, গ্রুপ এগুলো কখনো সরল মানুষ তৈরি করতে পারে না। এগুলো কারা তৈরি করতে হয়? জটিল মানুষরা। দেখো জটিল টিস্যু একটা দল গঠন করে, এই দলটার নাম হচ্ছে নালিকা বান্ডিল। কি করে? ওই যে জাইলেম এবং ফ্লোয়েম গুলো গুচ্ছ গুচ্ছ আকারে কিছু লম্বা লম্বা দল গঠন করে, বান্ডিল গঠন করে, তাকে বলবো কি আমরা? নালিকা বান্ডিল। তাহলে মনে থাকবে যে বান্ডিল গঠন করে কে? সেটা হচ্ছে জটিল টিস্যু। গঠন করে না কে? সেটা হচ্ছে স্থায়ী টিস্যু। প্রকারভেদ তুমি অলরেডি পারো, এটা 3 প্রকার, এটা 2 প্রকার। আচ্ছা, তন্ত্র গঠন বলে ফেলছি। এই পুরাটার নাম কি জানো? এই পুরাটার নাম হচ্ছে, একটা হচ্ছে এপিডার্মাল প্লাস গ্রাউন্ড টিস্যু তন্ত্র। তাহলে মনে রাখবা এপিডার্মাল এবং গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি করা হচ্ছে তোমার সরল টিস্যুর কাজ, আর পরিবহন তন্ত্র তৈরি করা হচ্ছে জটিল টিস্যুর কাজ। শেষ। আবারও বলতেছি, এপিডার্মাল আর গ্রাউন্ড টিস্যু তন্ত্র তৈরি করা সরল টিস্যুর কাজ, আর পরিবহন তন্ত্র তৈরি করা জটিল টিস্যুর কাজ। তাহলে এইখানে আসো, কাজও তো মুখস্থ হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখো, ত্বক। ত্বক মানে কি? বাইরের অংশ। কি করে তোমাকে প্রোটেকশন দেয়? তা দেখো, যান্ত্রিক দৃঢ়তা প্রদান, এটা তো ওর কাজ। তারপরে আসো গ্রাউন্ড টিস্যু তন্ত্র, এটা খাদ্য তৈরি করে, ঠিক আছে, এবং খাদ্য সঞ্চয় করে। আর পরিবহন টিস্যু তন্ত্র নাম থেকেই বোঝা যাচ্ছে খাদ্য এবং পানি পরিবহন করা এটার কাজ। ঠিক আছে? তার মানে দেখো খুব সিম্পল জিনিসগুলো যদি একটুখানি বোঝা যায়। ঠিক আছে? এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে ভাইয়াকে একটু কমেন্টে জানাও যে ক্লিয়ার। আর ক্লাস বেশিক্ষণ নাই, তোমাদেরকে অনেকক্ষণ ধরে বিরক্ত করতেছি নাকি? বিরক্ত হইও না, বেশিক্ষণ সময় লাগবে না আমাদের আর পড়তে। আমরা অল্প কিছুক্ষণ পড়লে আমাদের পড়া শেষ হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, সবাই কই দেখি। সেলিনা বলছে, সুস্মিতা, সিয়াম, সবাই বলছে ক্লিয়ার। ঠিক আছে? সবার মাশাআল্লাহ আল্লাহর রহমত ক্লিয়ার আছে। আমরা শেষে কিন্তু আবার জিজ্ঞেস করবো। হ্যাঁ, যে কোনো প্রবলেম হয়ে যাবে, যে কোনো কিছু না বুঝতে পারলে, একটা লাইনও না বুঝতে পারলে বলবা, কোনো ভয়ের কিছু নেই। ভাই কিন্তু বকা দিই না। ঠিক আছে? তা নিচের দিকে আসো, আমরা টিস্যু তন্ত্র শুরু করি। টিস্যু তন্ত্র সম্পর্কে প্রথমেই আমি একটা ধারণা দিয়ে নিছিলাম ভাইয়া, যে বলছিলাম যে কোষ, এটার গুচ্ছকে বলছো তুমি টিস্যু, আর টিস্যুর গুচ্ছকে তুমি বলবা তন্ত্র। ক্লিয়ার? আচ্ছা, প্রাণী কোষের ক্ষেত্রে না আরেকটা জিনিস, আরেকটা স্টেপ অ্যাড হয়। যেমন আমাদের মানে প্রাণীদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোষ, কোষের সমষ্টিকে তুমি বলো টিস্যু, আর টিস্যুর সমষ্টিকে তুমি বলো অঙ্গ। ঠিক আছে? যেমন আমাদের হৃৎপিণ্ড একটা অঙ্গ, আমাদের লিভার একটা অঙ্গ, আমাদের কিডনি একটা অঙ্গ। অঙ্গের সমষ্টিকে বলা হয় তন্ত্র। ঠিক আছে? তাহলে মনে রাখলাম যে প্রাণীর ক্ষেত্রে 4টা ধাপ, উদ্ভিদের ক্ষেত্রে 3টা ধাপ। আচ্ছা, এখন আসো তাহলে তন্ত্র শুরু করি। তাহলে টিস্যুর কিছু সমষ্টিকে, যারা একই ধরনের কাজ করে এমন টিস্যুর সমষ্টিকে আমরা বলবো কি? আমরা বলবো হচ্ছে টিস্যু তন্ত্র। টিস্যু তন্ত্রকে 3 ভাগে ভাগ করছে একজন বিজ্ঞানী। বিজ্ঞানীটার নাম মনে রাখবা, বিজ্ঞানী স্যাক্স। সে কি কি ভাগে ভাগ করছে? একটা হচ্ছে এপিডার্মাল, একটা হচ্ছে গ্রাউন্ড, আর একটা হচ্ছে ভাস্কুলার। তাহলে ওই যে দেখো, এপিডার্মাল মানে ত্বক, গ্রাউন্ড মানে হচ্ছে মূল ভিত্তি, আর লাস্টে ভাস্কুলার মানে হচ্ছে পরিবহন টিস্যুতন্ত্র। ঠিক আছে? তাহলে এই টিস্যুতন্ত্রে ভাগ করা যায়। ওকে, আমরা প্রথম টিস্যুতন্ত্রে আসি, এপিডার্মাল টিস্যুতন্ত্র পড়বো। এই যে দেখো ছবিতে ভাই আলাদা করে দেখানোর চেষ্টা করছে। এপিডার্মিস এটা ত্বকের অংশ, গ্রাউন্ড এটার ভিতরে হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এগুলো উদ্ভিদের মূল ভিত্তিগুলো তৈরি করবে, কর্টেক্স, মজ্জা, মজ্জা রশ্মি এগুলো তৈরি করবে। আর ভাস্কুলার এই যে জাইলেম, ফ্লোয়েম। ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা পড়বো আবার। দেখো এপিডার্মাল টিস্যুতন্ত্র, আজকে আমরা শুধু এপিডার্মাল টিস্যুতন্ত্রের বেসিক কনসেপ্টটা নিব। ঠিক আছে? কালকের ক্লাসে আমরা এপিডার্মাল টিস্যুতন্ত্রের উপাঙ্গগুলো থেকে শুরু করব। ঠিক আছে? আচ্ছা, এপিডার্মাল টিস্যুতন্ত্র 3টা জিনিস থাকে। একটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে মূল যে ত্বকটা।
একটা হচ্ছে এপিডার্মাল উপবৃদ্ধি। উপবৃদ্ধি জিনিসটা বোঝার চেষ্টা করো। এই যে ধরো ভাইয়ার ত্বক, ত্বক থেকে কিছু ছোট 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 চুল বের হয়েছে, এই চুলগুলোকে আমরা কি বলি? লোম। এই লোম হচ্ছে এক ধরনের উপবৃদ্ধি। তাইলে ত্বক থেকে বাইরে যেগুলো বের হয়, ঠিক আছে, বা নির্গত হয়, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি উপবৃদ্ধি বা উপাঙ্গ। আচ্ছা, আরেকটা হচ্ছে ছিদ্র। আমার এই যে লোমগুলো আছে, লোমগুলোর নিচে কি ছিদ্র আছে না? আমরা কি বলি? লোমকূপ। ওরকমই এপিডার্মিসের মধ্যে কিছু ছিদ্র 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 থাকে, এগুলোকে বলা হয় এপিডার্মাল রন্ধ্র। মনে রাখবে এপিডার্মাল রন্ধ্র দুই প্রকার, একটা হচ্ছে পত্ররন্ধ্র, একটা হচ্ছে পানিপত্র রন্ধ্র। আমরা সামনে পড়বো, ঠিক আছে, সেকেন্ড পার্টে। ওকে, আসো এখন আমরা এপিডার্মিস। এপিডার্মিস কি বলছি ভাইয়া? এটা ত্বক সৃষ্টি করে। তো দেখো ত্বকের এখন দুইটা প্রকারভেদ আছে, একটাকে বলবো আমরা এপিডার্মিস, আরেকটা হচ্ছে এপিব্লেমা। এটা কিছুই না, আসলে নামকরণটা আলাদা আর কি। মনে রাখবা যে কাণ্ড এবং পাতার যে ত্বক, এই দুটাকে ডাকা হয় এপিডার্মিস নামে, আর মূলের যে ত্বক সেটাকে ডাকা হয় এপিব্লেমা নামে। তাহলে আবারও বলতেছি, কাণ্ড আর পাতার ত্বককে তুমি বলবা এপিডার্মিস, আর মূলের ত্বককে তুমি বলবা এপিব্লেমা। মনে যদি না থাকে কেমনে মনে রাখবা? এপিব্লেমা শেষ হয় কি দিয়ে? মা দিয়ে। মূল শুরু হয় কি দিয়ে? মূল দিয়ে, মু। তাহলে মা মু, মা মু। এবার মনে থাকবে এপিব্লেমা পাওয়া যাবে মূলে, এপিডার্মিস পাওয়া যাবে কাণ্ড আর পাতায়। ওকে, নিচের দিকে আসো। দেখো এপিডার্মিস সাধারণত কি দিয়ে তৈরি হয়? প্রাথমিক শীর্ষস্থ ভাজক টিস্যু দিয়ে তৈরি হয়। এপিডার্মিসে যেটা প্রথমত পড়বা, যে সাধারণত এপিডার্মিস একমাত্র একটা টিস্যু দিয়ে তৈরি হয়, নাম হচ্ছে প্যারেনকাইমা কোষ। আমরা পড়ছিলাম সরল কোষের মধ্যে, সরল টিস্যুর প্রকারভেদের মধ্যে প্যারেনকাইমা কোষ। এই প্যারেনকাইমা কোষ দিয়ে সাধারণত আমাদের এপিডার্মিসটা তৈরি হয়ে থাকে, এবং এটা এক সারি। কয় সারি? এক সারি। ব্যাপারটা বুঝো। ব্যাপারটা হচ্ছে ধরো এইটা ধরো একটা উদ্ভিদের ত্বক, এরকম এক সারি কোষ থাকে, এক সারি, দুই সারি না, কিন্তু কয় সারি? এক সারি। কিন্তু কিছু ব্যতিক্রম দেখা যায়। কিন্তু কি দেখা যায়? কিছু ব্যতিক্রম, যাদের মধ্যে এখানে এক সারি না থেকে সেখানে একাধিক সারি থাকতে পারে। কত থাকতে পারে? একাধিক সারি থাকতে পারে। তো এই একাধিক সারি থাকে, তাদের এক্সাম্পলগুলো তোমার পরীক্ষায় আসে। এই যে দেখো এখানে পরের লাইনটাতে পাবা, একাধিক সারির কোষ দিয়ে এপিডার্মিস গঠিত। এক্সাম্পল মনে রাখবা এক বিশ্ববিখ্যাত নায়িকাকে দিয়ে। কাকে দিয়ে? বিশ্ববিখ্যাত নায়িকা। সে আবার এক বিশ্ববিখ্যাত লোকের বউ, তার নাম হচ্ছে অপু বিশ্বাস। এবং অপু বিশ্বাস যেহেতু সাকিব খানকে বিয়ে করছে, সে কি বোকা নাকি চালাক? সে অবশ্যই বোকা। তাহলে আমরা মনে রাখবো কি? অপু বোকা। কি মনে রাখবো? অপু বোকা। আচ্ছা, অপু বোকা দিয়ে কি কি আছে দেখো? অসৎ, পাকুর, বট আর করবি। ঠিক আছে, এই চারটার মধ্যে একাধিক সারি কোষ দিয়ে সাধারণত এপিডার্মিস গঠিত হয়। আরেকবার বলি, অসৎ, পাকুর, বট, করবি। করবিতে আবার স্পেশালি ভাইয়া 3 লিখে রাখছে। এটার কারণ কি? তোমরা দেখবা বইয়ে এর পরের লাইনে দেখো লেখা আছে যে করবিতে কয় সারি কোষ থাকে। করবিতে দেখবা যে সুন্দর করে লেখা আছে 3 সারি কোষ থাকে। করবিতে কয় সারি কোষ থাকে? 3 সারি কোষ থাকে, 3 সারি। ঠিক আছে, তাহলে এটাও সুন্দর করে পড়তে হবে। দুইটা অবজেক্টিভ এখান থেকে পড়তে বলছি, বেশি কিছু বলি নেই। একটা হচ্ছে বলছি যে তোমার এপিডার্মিস সাধারণত প্যারেনকাইমা দিয়ে তৈরি হয়, একাধিক সারি থাকতে পারে কার কার মধ্যে? অপু বোকা, অসৎ, পাকুর, বট, করবি। আর করবিতে কয় সারি? 3 সারি। শেষ, এইটুকু মনে রাখবা। ওকে, এবার চলে আসি নেক্সট স্লাইডে। এখানে দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, দেখো কিউটিন। কিউটিন থাকে, কিউটিন বা সুবেরিন, এগুলো এক ধরনের মোম জাতীয় পদার্থ। এগুলো পাতার উপরে জমা হয়, বুঝছো? পাতার উপর জমা হয়ে পাতাকে প্রোটেকশন দেয়, তখন তাদের নাম হচ্ছে কিউটিকল। তাহলে মনে রাখবো কি, যে পাতার উপরে কিউটিন বা সুবেরিন যে মোম জাতীয় পদার্থ জমা হয়, তাদেরকে আমরা কি বলি একত্রে? কিউটিকল বলি। মনে রাখবা যে জিনিসটা, কিউটিকল একটা জায়গায় অনুপস্থিত থাকে, সেটা হচ্ছে মূলে। তাহলে মনে রাখবা এটা কাণ্ড এবং পাতায় থাকবে এবং একটা জায়গায় থাকবে না। সেই একটা জায়গার নাম হচ্ছে তোমার কি? সেটা হচ্ছে তোমার মূল। আচ্ছা, এবার কিছু মানে জেনারেলাইজড অবজেক্টিভ পড়তে হবে। যেমন দেখো এই যে সাইকাস, স্পাইনাস এবং ঘাস, এদের পাতায় একটা জিনিস জমা হতে দেখা যায়, এটার নাম মনে রাখবা লিগনিন। কি জমা হতে দেখা যায়? লিগনিন। ফুলের পাপড়িতে একটা রঞ্জক পাওয়া যায়, তার নাম হচ্ছে অ্যান্থোসায়ানিন। এই অ্যান্থোসায়ানিনের রংটা তুমি লিখে রাখতে পারো, এটা একটা নীল কালারের রঞ্জক, নীল। তাহলে অ্যান্থোসায়ানিন এটা একটা নীল কালারের রঞ্জক, এটা ফুলের পাপড়িতে জমা হয়।
এর কারণে ফুল রঙিন হয়, নীল কালার হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এটা পড়বা সরিষা। এদের মধ্যে একটা বিশেষ কোষ পাওয়া যায়, এটাকে বলা হয় মাইরোসিন কোষ। কি বলা হয়? মাইরোসিন কোষ। তাহলে সরিষা, এই সরিষা গোত্রীয় উদ্ভিদে একটা বিশেষ কোষ হয় যেটা মাইরোসিন নামক এনজাইম ক্ষরণ করে, তার নাম হচ্ছে মাইরোসিন কোষ। আচ্ছা, আরেকটা কোষ আর পড়বা, সেটা হচ্ছে এইখানে আছে দেখো, গম, ভুট্টা এবং আখে পাওয়া যায়। এই কোষটার নাম হচ্ছে বুলিফর্ম কোষ। কি কোষ? বুলিফর্ম কোষ। এটার এক্সাম্পলটা মনে রাখার জন্য তুমি পাশে লিখতে পারো অভাগা। কি লিখতে পারো? অভাগা। তাহলে আখ, ভুট্টা, গম, তাহলে মনে রাখবে কি দিয়ে? অভাগা। এদের মধ্যে যে কোষটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে বুলিফর্ম কোষ। বুলিফর্ম কোষ কেমন কোষ আমি একটু বুঝাই বলি। এটা এক ধরনের বড় আকৃতির কোষ। এই কোষগুলো কি করতে পারে? যদি বিপদের সময়ের জন্য কোষের ভেতরে পানি জমায় রাখে, পানি সঞ্চয় করে রাখে। তাহলে মনে রাখবা বুলিফর্ম কোষের কাজ কি? পানি সঞ্চয় করা। কাজ কি? পানি সঞ্চয় করা। ওকে, এছাড়া মূলের বাইরে থেকে বা মূলের কোষের বাইরে থেকে, এপিডার্মিসের বাইরে থেকে একগুলো রোম বের হয়। দেখো এই যে রোম বের হয়, এগুলোকে বলা হয় মূল রোম। কি বলা হয়? মূল রোম। মূল রোম সম্পর্কে বিস্তারিত আমরা কালকের নেক্সট ক্লাসে জানবো। সেটাকে মূল রোম এক ধরনের উপাঙ্গ। এটা একটা কি? উপাঙ্গ। মনে রাখতে পারো যে রোম বের হয় তাদেরকে কি বলা হয়? মূল রোম বলা হয়। ঠিক আছে, উইথ দ্যাট আজকের ক্লাসের আমাদের যতটুকু জিনিস ছিল আমাদের মোটামুটি সবই শেষ। এইটুকু পর্যন্ত সবার যদি ক্লিয়ার হয় তাহলে ক্লিয়ার বলো, তাহলে আমরা আজকের লাস্ট কুইজ সেশনে চলে যাব। ওকে, ক্লিয়ার সবার? সুন্দর। তাহলে আমরা চলো কুইজ সেশনটা শুরু করে দিই। আবারও সবাই যেভাবে সুন্দর করে আনসার করছো, ভাইয়াকে আগের বার প্রাউড ফিল করাইছো, এখনো সুন্দর করে আনসার করবা। সবই তোমরা পারো, তোমরা একটু চেষ্টা করলেই পারো। আচ্ছা বলো, এপিডার্মিস সৃষ্টি করা কার কাজ? আমরা পড়ছিলাম কিন্তু। এপিডার্মিস সৃষ্টি করা কার কাজ? এটা কিন্তু ফার্স্ট অংশের অবজেক্টিভ। দেখি ফার্স্ট অংশের কিছু জিনিসপত্র মনে আছে কিনা। এপিডার্মিস মানে কি? আগে পড়াইলাম, এইমাত্র পড়াইলাম ত্বক। ত্বক তৈরি করবে কে? এটাই হলো তোমাদের বলতে হবে। ত্বক তৈরি করা কার কাজ? এই তো সবাই পারছে। সাদ উত্তর করছে, সাফিয়া উত্তর করছে, জাওয়াদ উত্তর করছে, হাসিনা উত্তর করছে, সবাই উত্তর করছে। সুন্দর। উত্তর কি? উত্তর হচ্ছে প্রোটোডার্ম। তাই না? আমরা পড়ছিলাম এপিডার্মিস সৃষ্টি করে কে? নাম ছিল তার প্রোটোডার্ম। ওকে, তা নেক্সট চলে যাই চলো। কোথায় রিব ভাজক টিস্যু দেখা যায়? দেখো তো, এটাও আনসার করো। এটাও ফার্স্ট অংশ থেকে দিছি ভাইয়া, তোমাদের মনে আছে কিনা দেখার জন্য। রিব ভাজক টিস্যু কোথায় দেখা যায়? পাতায়, মজ্জারশ্মি, ভ্রূণ, কর্টেক্স। মা সাভারে কমে, রকমারি প্লেট পায়, র দিয়ে রিব, আর লাস্টের ম র দিয়ে কি ছিল রে? মজ্জারশ্মি। এই তো বুঝে গেছে। উত্তর কি হবে? উত্তর হবে মজ্জারশ্মি। আচ্ছা ঠিক আছে, এটাও সবাই পারছো। নেক্সট ওয়ান চলে যাই। পরিস্ফুটনে অংশ নেয় কোন টিস্যু? বলছিলাম ভাইয়া যে পরিস্ফুটনে একটা টিস্যুই অংশ নেয়, বাকিরা অংশ নেয় না। তার মানে ওই টিস্যুটার নাম কি? পরিস্ফুটনে অংশ নেয় কোন টিস্যু? শীর্ষস্থ ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, ইন্টারক্যালারি ভাজক টিস্যু। এই তো সবাই পারছে। সঠিক উত্তর হচ্ছে সি, শীর্ষস্থ ভাজক টিস্যু। তাই না? শীর্ষস্থ ভাজক টিস্যু এক ধরনের প্রাইমারি ভাজক টিস্যু যেটা পরিস্ফুটনের কাজ করে থাকে। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কোনটি? দেখি ভাইয়া কি শিখেছি? ভাজক টিস্যুর উল্টা। এবার চিন্তা করো, তুমি পারবা। কোষ গহ্বর থাকে না। এই এটা তো কার বৈশিষ্ট্য রে? এটা তো ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, এটা হবে না। সব কোষ জীবিত, এটাও কার বৈশিষ্ট্য? এটাও ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, না এটাও ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে উত্তর হবে 4 নাম্বারটা, কোষ প্রাচীরের নকশা দেখা যায়। তাহলে উত্তর কি? উত্তর হবে ডি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে ডি। ওকে, নেক্সট চলে আসি। কোনটি স্থায়ী টিস্যুর কাজ? ঠিক আছে, স্থায়ী টিস্যুর কাজ ওই যে আমার আম্মুর কাজ মনে করো, তাহলে মনে থাকবে। দেখবা যে জাইলেম সৃষ্টি, এপিডার্মিস সৃষ্টি, খাদ্য সঞ্চয়, ক্যাম্বিয়াম সৃষ্টি। এই তো মনে আছে না আম্মু কি করছিল? রান্না বান্না করছে। রান্না বান্না মানে কি? খাদ্য
তৈরি করছে এবং পরে কি করছিল, খাদ্যকে সঞ্চয় করছিল। উত্তর হবে কি খাদ্য সঞ্চয়। আচ্ছা, কোনটি স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগ নয়? স্থায়ী টিস্যুর শ্রেণী বিভাগ নয় কোনটি? সরল, যৌগিক, নিঃস্রাবী নাকি মিশ্র? দেখি উত্তর কি দিছে সবাই। উত্তর হচ্ছে সি, তাই না? উত্তর হচ্ছে সি। সি কি? সি হচ্ছে মিশ্র টিস্যু। হ্যাঁ, মিশ্র টিস্যুকে বলা হয়, এটা নাই। আমরা বলছি সরল, যৌগিক বা জটিল, আর হচ্ছে নিঃস্রাবী। কোনটি সরল টিস্যু শ্রেণী বিভাগ নয়? সরল টিস্যু আমরা কয় প্রকার পড়ছিলাম? 3 প্রকার। এই 3 প্রকারের নাম কি কি ছিল? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। তাহলে এটার উত্তর কি হবে? উত্তর হবে সি, ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম হচ্ছে কি ছিল? পরিবহন টিস্যু, তাই না? আচ্ছা, বা জটিল টিস্যুর উদাহরণ। ওকে, এরপর চলে আসি, পরিবহন তন্ত্র গঠন করা কোন টিস্যুর কাজ? পরিবহন তন্ত্র গঠন করা কোন টিস্যুর কাজ? সরল টিস্যু, কোলেনকাইমা, তরুক্ষিক টিস্যু, জটিল টিস্যু। পরিবহন তন্ত্রের সাথে কে জড়িত? সামিয়া বলছে ডি, শাহরিয়া সিয়াম বলছে ডি, সেলিনা বলছে ডি, তাসফিয়া অহনা বলছে ডি, মাহি, আজমত, আরবিনাম, জামিলা, তমালিকা সবাই বলছে ডি। তাহলে সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে ডি। এই তো পারছো সবাই। তাহলে এটার উত্তর হবে ডি। ওকে ওকে, জটিল টিস্যুর ক্ষেত্রে কোনটি ভুল, নট সঠিক? আবারও বলতেছি ভুল। দেখো, নালিকা বান্ডেল গঠন করে, ভাইয়া বলছি না, রাজনৈতিক দল, গ্যাং, গ্রুপ, এগুলা কারা গঠন করে? জটিল। তাহলে এটা উত্তর ঠিক আছে। আচ্ছা, তারপর পরিবহন তন্ত্র গঠন করে, এটাও তো ঠিক আছে। সমসত্ব প্রকৃতির না, আমরা পড়ছি না, সরল টিস্যু সমসত্ব, সতে সরল, সতে সমসত্ব। জটিল হবে কি? আমসত্ব নাকি? আমসত্ব না, অসমসত্ব। তাহলে জটিল টিস্যু ভুল হবে কোনটা? সমসত্ব প্রকৃতির। ঠিক আছে, সবাই সঠিক উত্তর দিছে কি? সি। ঠিক আছে, ওকে, নেক্সটে চলে যাই। কোন বিজ্ঞানীর মতে উদ্ভিদের সব টিস্যুকে 3টি টিস্যুতন্ত্রে ভাগ করা যায়? কোন বিজ্ঞানীর মতে সব টিস্যুকে 3টা টিস্যুতন্ত্রে ভাগ করা যায়? ব্ল্যাকম্যান, স্যাক্স, বার্নেস, রবার্টস। তো কি হবে? উত্তর হবে বি। হ্যাঁ, বিজ্ঞানী স্যাক্স, সে হচ্ছে 3টা ভাগে ভাগ করছিল, এপিডার্মাল, গ্রাউন্ড এবং ভাস্কুলার। উইথ দ্যাট আজকের ক্লাসের আমাদের কুইজ সেশনও শেষ। তো সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ যারা ক্লাসটাতে ছিলা এবং যারা ক্লাসটাতে মনোযোগ দিয়ে করছো। আমার মনে হয় যে যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করছো তাদের এইটুকু অংশ বাসায় আর পড়ার দরকার নেই। তোমরা এইটুকু এখন যেভাবে পড়া দিছো এইভাবেই পড়বা, একবার দরকার হলে রিডিং দিবা, দ্যাটস ইনাফ। আর তোমরা কোর্সটাতে ইনরোল করবা যাতে তোমাদের অফলাইনে যে অনলাইনে যে আরেকটা এক্সাম হয় সেটাও তোমরা দিতে পারো। আচ্ছা, তো আজকের ক্লাস থেকে আর কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারো, আর কোয়েশ্চেন না থাকলে ভাইয়াকে জানাও যে ক্লাসটা কেমন লাগলো, আর সবকিছু ক্লিয়ার হইলে ভাইয়াকে বলো অল ক্লিয়ার। ওকে, তো সবার অল ক্লিয়ার থাকলে আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।